প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বৃহস্পতিবারের এই ঘুটঘুটে অন্ধকার রজনীতে ভৌতিক বাস্তব পরীর গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1394তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই আসলাম শেখের জীবনের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক আশ্চর্যজনক ভৌতিক পরীর ভালোবাসামুখর অলৌকিক বাস্তব জীবন কাহিনী। যে গল্পের টাইটেল পরীর রাজ্য থেকে ফিরে এসে স্বামীর সঙ্গে সংসার করল সেই মেয়ে, কিন্তু ওই নারী আর আগের মতো ছিল না। এক ভয়ঙ্কর পরিবর্তন। গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক রূপবতী মেয়ের বাস্তব জীবনের গল্প। দেখেন, আমরা অনেকেই জানি, শুনি আর বিশ্বাসও করি যে পৃথিবীর সুন্দর সুন্দর ছেলেদের প্রতি আকৃষ্ট হয় পরীরা এবং তাদেরকে ভালোবাসে। এরকম গল্প আমরা শুনেছি যে তাদেরকে পৃথিবী থেকে উঠিয়েও নিয়ে যায়। কিন্তু এমন কথা কি আপনি কখনো শুনেছিলেন যে কোনো পরী কোনো রূপবতী মেয়ের প্রেমে পড়তে এবং তাকে তার স্বামীর সংসার থেকে উঠিয়ে নিয়ে যায়? পরীর মায়াবী রাজ্যে তাকে রেখেও দেয়, দিন শেষে স্বামীর কাছে তাকে ফিরিয়ে দেয়। এই মেয়ে এখন কেমন আছে তা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এই গল্প শুনলে আপনি চোখ বন্ধ করে আফসোস করবেন, দুঃখ প্রকাশ করবেন, ইস, আমি যদি একটাবার পরীর রাজ্যে যেতে পারতাম, পরীর এমন সুন্দর নগরে যদি আমি দু চোখ ভরে দেখতে পারতাম। আপনি কি সত্যি পরীর রাজ্য দেখতে চান? আজকের এই গল্পে আমি হয়তো আপনাকে পরীর রাজ্য দেখাতে পারবো না, কিন্তু মালয়েশিয়ার প্রত্যন্ত এলাকা যার নাম হচ্ছে লঙ্কাওয়ের একটা গ্রামে আমি গিয়েছিলাম। যে গ্রামটা দেখতে পরীদের রাজ্যের মতোই সুন্দর ছিল। আমি গল্পে যেমন করে বলি পরীর রাজ্য দেখতে এমন হয় তেমন হয়। লঙ্কাওয়ের ওই প্রত্যন্ত গ্রামে যাওয়ার পর আমার কাছে মনে হলো এটা কোনো পৃথিবী নয়, এটা এক পরীর মহল আর পরীর রাজ্য। যা দেখার জন্য আপনাকে ঠিক এই আই বাটনে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে আপনি এক অন্যরকম মালয়েশিয়ার লঙ্কাওয়ে গ্রামীণ জীবনযাত্রা দেখতে পারবেন, যা দেখতে পরীর রাজ্যের মতো অপরূপ সুন্দর ছিল। কিংবা ভিডিওর ডেসক্রিপশনেও ওই ভিডিওর লিঙ্ক অথবা আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আমার চ্যানেলের নাম ট্রাভেলিং উইথ আপন। চাইলে ওখানে গিয়েও আপনি পুরো ভিডিও দেখতে পারেন। তবে আর আপনার মনে আফসোস থাকবে না যে আজকের এই গল্পে আপনি হাসনাকে পরীর রাজ্য দেখিয়েছি, কিন্তু আপনি পরীর রাজ্য দেখলেন না। চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আসলাম শেখের এই গল্প জুড়ে আপনি আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আসলাম শেখকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসলাম শেখ, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য সংখ্যা রয়েছে আমার বড় 2জন ভাই সহ বড় 2টা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন ব্যবসায়ী। আমার বাবা সার, ওষুধ, কীটনাশক এগুলো বিক্রি করে। তাছাড়াও আমাদের গ্রামে রয়েছে অগাধ সয় সম্পত্তি। পুরো গ্রামবাসীর একা যে জায়গা আছে আমাদের নিজেদেরই তার চেয়ে অনেক বেশি সম্পদ রয়েছে। এত বেশি সয় সম্পদ আমার দাদার, এক কথায় বলতে গেলে আমাদের গ্রামে সবাই আমার দাদাকে জমিদার বাবু বলে ডাকতেন। আমার দাদাকে এলাকার মানুষ জমিদার বাবু বলতেন, কারণ জমিদারের চেয়েও বেশি সম্পদ ছিল এই এলাকায় আমার দাদার সমস্ত সম্পদে কাকা ফুফু আমার বাবা ভাগ করে নেওয়ার পরে আমার বাবার ভাগে অনেক সম্পদ দিয়ে পড়ে। যে সমস্ত ভাগা বর্গা বা চাষাবাদ কিংবা বাবার ব্যবসা বাণিজ্য সব কিছু মিলিয়ে আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। প্রচুর আদর আর ভালোবাসায় আমি শৈশবের দিনগুলো পার করি। আমি ছিলাম এক বেপরোয়া জীবনের বাসিন্দা। আমি প্রচণ্ড রকমের দুষ্টুমি করতাম, শয়তানি করতাম এবং প্রতিদিন আমার নামে বাসার মধ্যে 1000টা নালিশ আসতো। এই করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি তেমনভাবে পড়াশোনাও করিনি, শুধু কোনো রকম নিজের নামটা লিখতে পারি। মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বৎসরের কাছাকাছি। ওই বয়সে এসেও আমি বাবার কাছ থেকে টাকা চাইতাম, আমাকে টাকা দাও, আমার কাছে হাত খরচের টাকা নাই, আমার পকেট খরচের টাকা নাই, আমাকে তুমি টাকা দাও। আমি আমার বাবার কাছ থেকে হাত খরচের, পকেট খরচের টাকা চেয়ে নিতাম। একটা পর্যায়ে বাবার কাছ থেকে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয়। বাবার দোকানে যাওয়া বন্ধ হয়ে যায়, বাবা আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয়
এবং একটা পর্যায়ে আমি খুব অভাবে পড়ে যাই। ওই সময় সিগারেট খাইতাম, তাছাড়া বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করতাম। একটা নিজের হাত খরচ তো ছিল, হাত খরচের টাকাও তখন পরিবার থেকে পাইতাম না। ওই মুহূর্তে তখন হচ্ছে আপনার শীতের সময় আসতেছিল, মানে আপনার আমরা বিশেষ করে আমাদের একটা জমি আছে, ওই জমিতে সবসময় আমার আব্বা শসা করে, মানে শসা ক্ষেত করে। এবং ওই সময় দেখা গেল যে শীতকালের কাছাকাছি শসা ক্ষেত করবে, বীজ রোপণ করছে, সব কিছু হয়েছে। হঠাৎ করে আমার আব্বা অনেকটা অসুস্থতায় মানে পড়ে গেছে, শরীরে জ্বর উঠে গেছে, ঠিকমতো কাজ করতে পারে না। আব্বা তখন করলো কি, অন্য কৃষক খুঁজতেছিল জমিটা দিয়ে দেওয়ার জন্য, মানে বর্গা দিয়ে দেওয়ার জন্য অন্য কাউকে দিয়ে দিবে, ওরকম একটা পরিকল্পনা। ওই সময় একদিন আমার মা এসে আমারে বললো যে আসলাম, একটা কাজ কর, তোর আব্বা তো জমিতে ফসলও লাগাইছে, বীজও বপন করছে, এখন শুধুমাত্র ঢাল দিয়ে গাছগুলোকে বড় করতে পারলেই হয়। কিন্তু হঠাৎ করে তোর আব্বা মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে, জমি জামা দেখা ওনার পক্ষে আর সম্ভব না। একটা কাজ কর, তোর তো হাত খরচে চলার মতো কোনো টাকা নাই, তুই নিজে চলতে পারিস না, খেতে পারিস না, একটা কাজ কর, তুই ওই জমিটা আবাদ কর, মানে ওখানে ঢাল ডুল দিয়ে গাছগুলোকে বড় কর, এবং মায়ের দোয়ায় দেখবি অনেক শসা হবে। আর এই শসা তুই বিক্রি করে নিজেই ভালোভাবে চলতে পারবি, কারো কাছে হাত খরচের জন্য তোরা টাকা চাইতে হবে না। মায়ের ওই প্রস্তাবটা আমার কাছে খারাপও লাগে নাই। চিন্তা করছি জমিও তো রেডি আছে, চারা বপনও হয়ে গেছে, চারাও মোটামুটি মাটি ভেদ করে উপরে উঠে গেছে, এখন শুধুমাত্র বাঁশের ঢাল গাড়াই দিলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। মায়ের প্রস্তাবে তখন আমি রাজি হয়ে গেলাম। আব্বাও তখন খুশি হলো যে হ্যাঁ, আমি কিছুটা হলেও কর্মঠুর হতে শুরু করলাম। আব্বা এখানে আরেকটা প্রস্তাব মাকে দিয়ে দিল, আসলাম শেখকে তুমি বলে দাও জমিতে যত সার কীটনাশক যাই লাগবে এই সবই হচ্ছে ও আমার দোকান থেকে নিবে, এসবের জন্য ওকে কোনো পয়সা দিতে হবে না, তারপরেও ও কিছু একটা করুক। বাবার এমন বর্ষা পেয়ে আমি তখন নতুন করে শসা খেতে আবাদ করতে শুরু করি। আমি দিনরাত মিলিয়ে ওখানে পরিশ্রম করি। আমি আমার একটা অভ্যাসের কথা বলি, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ছোটোবেলা থেকে আমার প্রচণ্ড রকমের মিষ্টির প্রতি একটা আকর্ষণ ছিল। আমি মিষ্টি অনেক পছন্দ করতাম, মানে এরকম হতো যে কোথাও বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে গেলে যদি আমাকে মিষ্টি না দিত, আমি রাগ করে ওখান থেকে চলে আসতাম। আর মিষ্টি একটা নয়, আমি 3-4টা একসাথে খেতাম। বিশেষ করে আমার পছন্দের খাবার ছিল রসগোল্লা এবং জিলাপি, এই দুইটা আমি খুব বেশি খুব পছন্দ করতাম। এবং আপনি এটা শুনলে অবাক হয়ে যাবেন, আমি কিন্তু রসগোল্লা বা জিলাপি বানাতেও পারি। আমি সুন্দর জিলাপিও বানাতে পারি, আমি কোনো কারিগর না এবং আমি কোনো দোকানে কাজও করি নাই, কিন্তু এরপরও আমি খুব সুন্দরভাবে জিলাপি বানাতে পারি। আমার হাতের জিলাপি দোকানের জিলাপিকে ফেল করাই দিবে, এতটাই সুন্দর। তো এরকম আবাদি জমিতে কাজ করতে করতে মোটামুটি আমার শসা ক্ষেতটা অনেকটা বড় হয়ে গেল, এবং বড় হয়ে যাওয়ার পরে ওখানে অনেক বড় বড় শসাও ধরে। কিন্তু সমস্যা হচ্ছে আমার ওই জমিটার পাশেই ছিল আপনার অনেক বড় পাহাড়, ইন্ডিয়ান পাহাড়। তো দেখা যায় ইন্ডিয়ার ওই পাহাড় থেকে বাঁদর নেমে আসে, বাঁদর, শিয়াল বা অন্য অন্য বন্য প্রাণীরা নেমে এসে রাতের বেলায় আমার শসাগুলোকে নিয়ে চলে যায়। এক একটা বাঁদর প্রায় 5-6টা করে শসা নিয়ে যেতে পারে। ওরা এসেই ছিঁড়বে, বুকের মধ্যে জড়ায় ধরবে, দৌড়িয়ে পাহাড়ে চলে যাবে। এমন করে একটা সময় দেখা গেল যে আমার শসা ক্ষেতের অবস্থা বিন্যাস, মানে যতই শসা ধরতেছে সবই নিয়ে চলে যাচ্ছে। বাঁদরের উত্তাপ থেকে বাঁচার জন্য আমি একদিন চিন্তা করলাম যে না, আমি আমার জমি রাতের বেলায় পাহারা দিব। হলো কি, আমি আমার জমি রাতের বেলায় পাহারা দিব, এরকম চিন্তা ভাবনা করে আমি জমি পাহারাতে বসলাম। শসা ক্ষেতের পাশেই দুচালা করে আমি ছোট্ট একটা ঘর বানালাম, উপরে প্লাস্টিক, চারপাশে প্লাস্টিক দিয়ে একটা মাচা সিস্টেম করে ওখানে একটা ঘর বানাইলাম। ঘরের মধ্যে বসে বসে আমি তখন আমার ওই জমি পাহারা দিচ্ছিলাম, আমার ওই শসা ক্ষেত পাহারা দিচ্ছিলাম। এরকম করতে করতে একদিন প্রচণ্ড রকমের শীত পড়লো, মানে এতটাই হাড় কাঁপানো শীত ভাই, মানে শীতের কারণে মরে যাওয়ার মতো উপক্রম, এত বেশি শীত। তো এরকম যখন শীত পড়লো আমি চিন্তা করলাম, ইস, এরকম শীতের মধ্যে যদি গরম গরম জিলাপি খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হঠাৎ করে আমার জিলাপি খেতে ইচ্ছে হলো। তো আমের কিন্তু সবসময় আমার ঘরের ভিতরে, মানে আমার বাড়িতে, আমার ঘরে জিলাপি বানানোর রেসিপি আমি সবসময় রেখে দিই। তো যখন জিলাপি খেতে মন চাইলো, আমি আমার শসা ক্ষেত থেকে, আমার বাড়ি মোটামুটি খানিকটা দূরেই আছে, গুড়গুড়ে ওই রাতের বেলায় বাড়িতে গেছি, মাকে ঘুম থেকে জাগাইছি। জাগানোর পরে মা বলে, এত রাতের বেলায় আগুন, লার্কি এসব নিয়ে তুই কী করবি, তোর কি খিদা লাগছে? আমি বললাম, মা, এরকম কনকনে শীতের মধ্যে আমি শসা ক্ষেত পাহারা দিচ্ছি, বাদর এসে আমার সব শসা নিয়ে যায়, যার কারণে শসা ক্ষেত পাহারা দিব আর গলম গলম জিলাপি খাবো। আমার মা বলল, তুই জিলাপি খাইস না, এই রাতের বেলায় ওই জায়গাটা ভালো না, ওখানে জিলাপি বানাবি কোনো একটা সমস্যা হতে পারে।
আমি বললাম, ধুরু মা, তুমি কি বলো, কোনো সমস্যা হবে না, আমি ওখানে জিলাপি বানাবো এবং জিলাপি বানিয়ে আমি জিলাপি খাবো। এই পরিকল্পনা করে মাকে তখন আমি বললাম, বলার পরে আমি তখন ওখানে গেলাম, মানে সব কিছু নিয়ে কেরাসিন, লার্কি, তারপরে হচ্ছে আপনার লাকড়ি, দেন হচ্ছে আপনার যা যা ছিল রেসিপি জিলাপি বানানোর জন্য সব কিছু নিয়ে, ময়দা, চিনি সব নিয়ে গেলাম। যাওয়ার পর একটা গর্ত করলাম, 3টা ইট দিয়ে আমি তখন হচ্ছে আমার ওই কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, ধপধপ ধপধপ করে তেল ফুটতেছে। এরই মাঝে আমি তখন একটা কাপড়ের মধ্যে জিলাপির ওই যেই খামিরটা আছে ওটা ভিতরে দিয়ে তখন আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি বানাচ্ছিলাম এবং জিলাপিগুলো ফুটতেছিল। এই বানাচ্ছি, এই খাইতেছি, এই বানাচ্ছি, এই খাইতেছি, ভালোই লাগতেছে। একে তো কনকনে শীত, হাত মিললে হাত দেখা যায় না কুয়াশায়, এরকম একটা রাতের বেলায় জিলাপি, গরম গরম জিলাপি, একদম মনে হয় যেন জিভে লেগে আছে, যত খাই আরও খেতেই মন চায়। এমন করতে করতে অনেক রাত্র প্রায় তখন আপনার 12টা কি 1টার কাছাকাছি বাজে। শীতের রাত, কুয়াশায় মরানো রাতে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমার পিছনে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, এরকম একটা ভাবসাব আমার ভিতরে লাগতেছে। এর মাঝে আমি অনেকগুলো জিলাপি খাইছি, আবার বাকিটা আমি প্লেটের মধ্যে নিতেছি। তো এমন অবস্থার ভিতরে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আমি একটু বিব্রত হয়ে গেলাম এবং ওকে দেখে আমি চিনেও গেলাম। এটা ওই গ্রামেরই একটা মেয়ে, যার নাম হচ্ছে হাসনা। এটা মানে আমাদের যে গ্রাম, পাশের গ্রামের একটা মেয়ে যার নাম হচ্ছে হাসনা। আমার শসা ক্ষেতের কাছাকাছি মেয়েটার বাড়ি, যার বয়স খুব বেশি একটা না, কিন্তু মেয়েটা দেখতে খুব সুন্দর। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। আমি বললাম, কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? আর এরকম মধ্যরাতে এখানে কেন আসছো? শসা চুরি করার জন্য? বাদর আমার সমস্ত শসা নিয়ে যায়, আর তোমরা গ্রামের মেয়েরাও শসা নিয়ে এরপরে মানে তোমার লবণ মরিচ দিয়ে মচমচ করে মজা করে খাও, তাই না? এবার খবর আছে, এবার আর কেউ শসা নিতে পারবে না, আমি সারা রাত ভর শসা ক্ষেত পাহারা দিব। আমারে বলে, ভালোই তো, শসা ক্ষেত আপনার পাহারা দিলে আমরা রাতের বেলায় শসা নিতে পারবো না। তাই আমি বললাম, তাহলে কেন আসছো এখানে? বলে, আপনার কারবার দেখতে আসছি। আমি বললাম, কারবার? কিসের কারবার? বলে, আচ্ছা আপনি কি পাগল? আমি বললাম, কেন? বলে, যে কাজ মেয়েরা করবে এই কাজ কেন ছেলেরা করে? আমি বললাম, মেয়েরা যে কাজ করবে এই কাজ ছেলেরা করে? মানে তোমার কথা তো ঠিক বুঝলাম না, কি বলতেছ? বলে, জিলাপি এগুলো মেয়েরা বানাবে, এটা ঘরের কাজ, মেয়েদের কাজ, আপনি কেন বানাচ্ছেন? আমি বললাম, আমার জিলাপি খেতে ভালো লাগে, বানাইতে ভালো লাগে, এই জন্য। খাবা নাকি? বলে, দেন না 1 পিস। তখন আমি ওরা 1 পিস দিলাম, ও তখন 1 পিস খাচ্ছে, মচমচ করে গরম গরম জিলাপি খাচ্ছে। এর মাঝে আমার প্রস্রাবে চাপ আসছে। আমি বললাম, হাসনা তুমি একটু এখানে দাঁড়াও তো, আমি একটু প্রস্রাব করে আসি। তখনও মাথার মধ্যে জিনিসটা আসে না যে এত রাতের বেলায় এই মেয়ে এত সুন্দর পোশাক আশাক পরে আমার এই শসা ক্ষেতের পাশে কী করে? ও কি আসলেই মানে জিলাপি খেতে আসছে? মানে তখন আমি বুঝতে পারলাম না। প্রস্রাব করে আসলাম, এসে দেখি ও আর নাই। ও তো নাই, আমি এতগুলো জিলাপি বানালাম, আমার একটা জিলাপিও নাই, পুরো জিলাপির প্লেটটা একদম খালি। আমি তখন এদিক সেদিক তাকাচ্ছিলাম, তখন বুঝে গেলাম যে শয়তান মেয়ে আমার জিলাপিগুলো নিয়ে পালাইছে, যেটা মনে মনে ভাবছিলাম। এবং ওই হাসনা মেয়েটা খুবই দুষ্ট একটা মেয়ে, মানে প্রচণ্ড রকমের দুষ্টমি করে। সবাই বলে ও প্রচণ্ড দুষ্ট প্রকৃতির। আবার এরকমও শুনি ওর সাথে নাকি জিন ভূতও আছে, এগুলোও মানুষরা বলে। যাই হোক, আমি জিনে ভূতে বিশ্বাস তো মানুষ না, আমি এসব বিশ্বাসও করি না। ছোটোবেলা থেকে কেউ এগুলো বললে আমি বলি, ধুর বেটা, জিন ভূত দুনিয়াতে আছে নাকি, এগুলো মিথ্যে গুজব কথাবার্তা। তো যাই হোক, সেদিনও আমার জিলাপি নিয়ে চলে গেল, আমি আর কিছু বললাম না। পরের দিন হলো কি, দুপুরের কাছাকাছি, আনুমানিক দুপুরের কাছাকাছি ওই করলো কি, গরু নিয়ে আসছে মাঠে। তখন আমি করলাম কি, আমার খাওয়া দাওয়ার বাড়ি থেকে করে আসছি, আইসে একটা লম্বা শোয়া দিছি, শোয়া থেকে উঠে দেখি ও গরু নিয়ে মাঠে চড়াইতে আসে। দৌড়ে ওর কাছে গেলাম, হাসনা, এই হাসনা, তুই গত রাতে আমার কাছ থেকে জিলাপিগুলো নিয়ে গেলি কেন? তুই সবগুলো জিলাপি নিয়ে গেলি, আমি শখ করে বাড়ি থেকে ময়দা, মাদা, আটা সব কিছু নিয়ে এসে আমি জিলাপি বানাইলাম, আর তুই আমার সব জিলাপি নিয়ে পালাইলি, আজ তোর আমি মেরেই ফেলবো। ও বলে, কি বলেন, উল্টাপাল্টা কথা? আমি বললাম, কিসের উল্টাপাল্টা কথা বলি? মুহূর্তের মধ্যে ও দেখলাম হঠাৎ মারিতে বসে গেল, বসে মাথার মধ্যে হাত দিয়ে আছে। আমি বারবার বলতেছি, হাসনা, ওই হাসনা, হাসনা, ওই জিলাপি নিলি কেন? এবার আমার দিকে তাকিয়ে দাঁত বের করে খেলখেলিয়ে হাসে। কিরে, হাসছিস কেন? একে তো জিলাপি নিয়ে গেলি রাতের বেলায়, তা আবার এখন হাসিস? বলে, আমার জিলাপি মজা লাগছে তাই নিয়ে গেছি, আপনি যেদিন জিলাপি বানাবেন আমি সেদিনই জিলাপি খাইতে যাব। আমি বললাম, তাই বলে আমার জন্য একটু রেখে আসবি না? বলে, না, আমি সব খেয়ে ফেলবো, আপনি যত বানাবেন সব খাবো। আমি বললাম, আচ্ছা হাসনা, তুই কি আমার মতো মিষ্টি পছন্দ করিস? বলে, হ্যাঁ, আমার মিষ্টি খুব ভালো লাগে, মিষ্টি আমার পছন্দের খাবার। আমি বললাম, যা,
ঠিক আছে, এরপরে যদি আমি জিলাপি বানাই তা তোরে আমি দিমনি। ও বলে আমার দেওয়া লাগবে না, জিলাপির গন্ধ পেলে আমি চলে আসব। আমার ওই জমি থেকে হাসনাদের বাড়িটা বেশ দূরে ছিল না, মোটামুটি কাছাকাছিই ছিল। যাই হোক, এরপর আমি ওর সাথে কথাবার্তা বলে চলে আসি। আসার পরে আমি এভাবে এর 2 দিন পরে, 2 থেকে 3 দিন পরে আমি বাজার থেকে রসগোল্লা নিয়ে আসছিলাম। বাজার থেকে রসগোল্লা, আমার জিলাপি খুব পছন্দ, মিষ্টি খুব পছন্দ, রসগোল্লা নিয়ে আসছিলাম, বড় বড় রসগোল্লা প্রায় 2 কেজির মতো কিনে আনছি। রসগোল্লা কিনে এনে আমি ওইখানে কয়েকটা পিস খাইলাম, খাইয়া শুয়ে আছি, মানে রসগোল্লা আমার মাথার কাছে, আমি শুয়ে আছি মাছারির মধ্যেই। হঠাৎ করে দেখলাম প্রচণ্ড বাতাস বইতেছে। যখন বাতাস বইতেছে আমি ভাবলাম হয়তো তুফান আসবে, হয়তো তুফান আসতে পারে। আমার মানে আমার যে শসা ক্ষেতগুলো সেগুলো তো আমি বাঁশ দিয়ে এভাবে আপনার দাঁড়ো করে রেখেছি, বাতাসে যদি আমার ওই গাছগুলো ভেঙে যায়, গাছগুলো ভেঙে নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে প্রতিটা গাছে শসা। আমি চিন্তা করলাম একটা কাজ করে আমি শসা উঠাই, যেহেতু বাতাস বইতে শুরু করেছে, যদি আমি শসাগুলো উঠাই ফেলি তাহলে আর আমার ক্ষেতটা নষ্ট হবে না। হাতে টর্চলাইট ছিল, টর্চলাইটে নিয়ে সবে মাত্র বের হলাম, হঠাৎ দেখি আমার সামনে হাসনা দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় ভয় পেয়ে গেছিলাম, তারপরে বললাম কী ব্যাপার হাসনা, আজকে রাতের বেলায় আবার তুই আসলি? বলে এরকমভাবে তুফান বইতেছে, আপনার ক্ষেতটা তো নষ্ট হয়ে যাবে, দেখতে আসছি। আমি বললাম বারে, এত রাতের বেলা আমার ক্ষেতের প্রতি তোর এত মায়া, তুই রাত দুপুরে তুফান হয়েছে দেখে আমার ক্ষেতে চলে আসলি ক্ষেত দেখার জন্য? একটা কাজ করবি, আমার কিছু শসা তুলে দিবি? ও আমার বলে হ্যাঁ তুলে দিব। তাহলে কি আমার রসগোল্লা খাওয়াবেন? আমি বললাম রসগোল্লা? রসগোল্লা কই পেইলি? বলে কেন, ওইখানেই তো রসগোল্লা আছে। আমার তখনও মাথায় আসলো না যে আমি রসগোল্লা আনলাম, এটাও কেমনে জানলো। তবে আচ্ছা ঠিক আছে, রসগোল্লা খাওয়া মনে, চল আমার সাথে, আমাকে একটু সাহায্য কর, আমি একটু শসা উঠাই। তুই ও আর আমি দুজনে মিলে শসা উঠাইলাম সারা রাত, মোটামুটি ভালোই শসা উঠাইলাম, প্রায় 5 বস্তার মতো শসা উঠানো হয়ে গেছে। আর ওদিকে আমার থেকেও ভালো কাজ করে, আমি যেরকম কাজ করি ও দেখা যায় আমার থেকেও খুব ভালো কাজ করে, একদম দৌড়িয়ে 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 ও ভালোই কাজ করতেছে। কাজগুলোও প্রায় তখন শেষ হয়ে গেল, রাত তখন প্রায় 2টা বেজে গেছে। তখন আমি ওরা বললাম রসগোল্লা তোরে কয়টা দিব, তুই তো আবার পাইলে সবই খেয়ে ফেলিস। বলে আচ্ছা ঠিক আছে, আমি 1 থেকে 2 পিস খাবো। তো 2 কেজি রসগোল্লা আনুমানিক ছিল, আমি খুলে প্যাকেটটা খুলে ওর হাতে দিলাম যে যা 1-2 পিস খা। ও দেখলাম 1 পিস কি 2 পিস মুখে দিছে, সত্যি কথা যেটা 1-2 পিসে দেখলাম খাচ্ছে আর আমার সাথে কথা বলতেছে। হঠাৎ করে আমি রসগোল্লার বক্সে দেখলাম যে রসগোল্লা পুরোই সাবার, রসগোল্লা নাই, একটাও নাই। আমি দেখলাম ও 1 থেকে 2 বার শুধু হাত উঠে মুখে দিছে। হাসনা রসগোল্লা কই? বলে খেয়ে ফেলছি। ওই তুই কি মানুষ? এত রসগোল্লা কোনো মানুষ খাইতে পারে? আর কখন খাইলি? এই রসগোল্লা খেতে তো তোর 1 মিনিটও সময় লাগলো না। বাপরে বাপ, তোর মানুষ যে বলে তোর সাথে জিন আছে, এই কথাটা মিথ্যে না রে, সত্যিই তোর সাথে জিন আছে। আর জিন আছে বলি তুই এরকম মিষ্টি খাইতে পারিস। আচ্ছা যা যা, তুই আমার সব রসগোল্লা খেয়ে ফেলেছিস, শসা নিবি? বলে না। আমি বললাম ঠিক আছে বাড়ি যা। ও তখন বাড়ি চলে গেছে। এরকম করতে করতে দিনের বেলা ওর সাথে আমার দেখা হইতো, দুজনে মিলে দুষ্টামি করতাম, কথাবার্তা বলতাম, শয়তানি করতাম। আবার রাতের বেলায় ও আমার এখানে আসতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে না এই মেয়েটার প্রতি আমার এক ধরনের একটা দুর্বলতা কাজ করতে শুরু করে, যেটাকে আপনি বলতে পারেন এক কথায় ভালোবাসা। মেয়েটার চলন বলন এত চঞ্চল স্বভাবই ছিল, মাথার চুলগুলো ভীষণ লম্বা ছিল, চোখগুলো হরিণের মতো ছিল, ঠোঁটগুলো কমলার খোসার মতো ছিল। এত সুন্দর মায়াবী চেহারার মেয়ে, খুব ছোট ছিল, দেখলে মনে হয় যেন একেবারে পিচ্চি পাচ্চা একটা বাচ্চা, কিন্তু বয়স হয়েছে ওর মোটামুটি, অতটা শরীরের দিক থেকে বাড়ে নাই, কিন্তু চেহারায় মনে হয় যেন একেবারে 1 পিস। ওরে আমার তখন অসম্ভব রকমের ভালো লেগে যায়, আমি ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। এক কথায় বলতে গেলে আমি ওকে ভালোই বেসে ফেলি। এবং এমন করতে করতে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায় আমি ওরে বললাম, বিকেলবেলা ওরে বললাম যে হাসনা আজকে আসিস, আমি আজকে দই বানাবো। ও আমাকে বলে আমি তো দই খাই না। আমি বললাম দই খাস না, কি খাস? বলে আমি তো জিলাপি খাই। আমি বললাম ঠিক আছে, আজকে রাতে আমি তোর জন্য জিলাপি বানাবো। সে সময় পর্যন্ত কিন্তু ওর সাথে আমার ভালোবাসা হয়নি, কিন্তু আমার ভালো লাগতো, এবং আমি ওকে ভালোবাসবো এরকম একটা চিন্তা ভাবনাই করতেছে। এবং জীবনে যদি বিয়ে করি তাহলে আমি হাসনাকেই বিয়ে করব। কারণ ওর মতো রূপবতী গুণবতী এমন সুন্দরী চেহারার মেয়ে আমাদের এই 12 তল্লাতে আর খুঁজে পাওয়া যাবে না। যার কারণে আমি বললাম যে ঠিক আছে, রাতের বেলায় আমি জিলাপি বানাবো, তুই আসিস জিলাপি নিয়ে যাইস। আমার বলা আচ্ছা ঠিক আছে, আমি আসবো, নিয়ে যাব। একথা বলার পরে আমি তখন বিকেলের দিকে আপনার প্রায় 4টা থেকে 4:30 বাজে, ওই সময় আমি বাজার থেকে সব কিছু নিয়ে আসছি। সব কিছু নিয়ে যখন আমি আসতেছি এমতো সময়
দেখলাম মানে এগুলো নিয়ে আসতেছি আমাদের মসজিদের ইমাম সাহেব আমারে বলে, কী ব্যাপার আসলাম, আজকেও জিলাপি বানাবা নাকি? মানে উনিও জানে, আমাদের এলাকার সবাই জানে যে আমি খুব ভালো জিলাপি বানাই। আমি বললাম, হ হুজুর, জিলাপি বানাবো। আমারে বলে, জিলাপি বানাবা? আচ্ছা ভালো কথা, আমারে দিবা? আমি বললাম, হুজুর আমি তো বানাবো রাতের বেলায়, আপনি রাতের 8টা-9টার দিকে যাইয়েন, আমি সন্ধ্যা রাতে বানাবো, বানিয়ে আমি আপনাকে দিব। হুজুর আমারে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি রাতের বেলায় যাব তোমার এখানে জিলাপি খাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, মিস করেন না কিন্তু। বলে ঠিক আছে। তো সবসময় তো আমি 12টা-1টা বাজে জিলাপি বানাই মধ্যরাতে। তো আজকে যখন ভাবলাম হুজুর আসবে, তাহলে আমি একটু সন্ধ্যা রাতে জিলাপি বানাই ফেলি, হুজুর আসবে, হুজুর একটু খাবে, এই জন্য সন্ধ্যা রাতে বানাবো। প্ল্যানিং করলাম সন্ধ্যা রাতের মধ্যে আমি জিলাপি বানিয়ে শেষ করে ফেলবো এবং হুজুরকে খাওয়াবো। তখন আমি জিলাপি বানানোর জন্য বসলাম। রাত্র প্রায় 9টা-9:30 মতো বাজে। মাত্র জিলাপি বানাইতে বসছি, এমন সময় হুজুর হাজির। হুজুর আমাকে বলে, আসলাম, আমি কিন্তু চলে আসছি। আমি বললাম, জি হুজুর ঠিক আছে। জিলাপি বানাচ্ছি, হুজুর খাইতেছে, জিলাপি বানাইছি, হুজুর খাইতেছে। উনি মচমচ 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 করে খাচ্ছে তো খাচ্ছে, মানে এমন খানা খাচ্ছে আমি একটু অবাক হয়ে গেলাম। মানে হুজুর তো এভাবে জিলাপি খেতে পারে না। কী রে ভাই, হুজুর হয়তো 1 পিস কি 2 পিস খাইতে পারে, আমি জিলাপি বানাই হুজুর খেয়ে ফেলে, জিলাপি বানাই হুজুর খেয়ে ফেলে। তো আমি বললাম যে হুজুর আপনি কি আরও খাবেন? বলে আরও খাবো। মানে আমি যত ময়দা এনেছি, যত আপনার চিনি এনেছি, সবই জিলাপির পিছনে চলে গেল। হুজুরকে বানাই দিলে হুজুর আর 1 সেকেন্ডও লেট করে না, মচমচ করে মুহূর্তের মধ্যেই সাবার। যাই হোক, হুজুর এরকম করে জিলাপি খাইতেছে, আমিও বানাইতেছি। এমন করতে করতে আমাদের প্রায় রাত্র অনেকক্ষণ হয়ে গেল। হুজুর আমারে বলে, আসলাম, আমার তো শরীরটা ভালো লাগতেছে না, অনেক জিলাপি খেয়ে ফেলেছি, সকালে উঠে নামাজ পড়তে পারবো কিনা আল্লাহই ভালো জানে, আচ্ছা আমি যাই। একথা বলে হুজুরকে তখন বিদায় করলাম। করে আমি চিন্তা করলাম, হায় হায়, এত জিলাপি বানাইলাম, হুজুর তো সব খেয়ে ফেললো, আমি হাসনারে কি দিব? হাসনাকে তো আর কোনো দিতে পারবো না, কারণ এখন তো আটা ময়দা কিছুই নেই। হাসনা যদি রাতের বেলা আসে জিলাপির জন্য, ভয়ে ভয়ে আমি তখন শুয়ে পড়ছি, ও আসলে তো আমাকে ঢাকবে। কিন্তু হঠাৎ করে ফজরের আজানের সুর শুনে আমার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে মনে হলো, কী ব্যাপার, হাসনা তো আসলো না, হাসনা তো আমার ঢাকে নাই, আমি জিলাপি বানাইছি, হাসনা তো আর খাইলো না, আমি তো হুজুরে সব খাওয়াই ফেললাম। আমার হাসনার আব্বার সাথে অনেক ভালো একটা সম্পর্ক। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি হাসনার বাবা গরু নিয়ে মাঠে আসছে। আমি বললাম, কী ব্যাপার হাসু কাকা, ভালো আছেন? বলে, হ ভালো রে। আমি বললাম, হাসনা কই? বলে, হাসনা তো ঘুমায়। তখন আমি চিন্তা করলাম, আহারে, হাসনা রাতের বেলায় মনে হয় ওর ঘুম ভাঙে নাই, আসতে পারে নাই, ওর তো জিলাপি খেতে মন চায়, আমি তো সব জিলাপি হুজুরে খাওয়াই দিলাম। একটা কাজ করি, সকালবেলা আমাদের বাজারে আবার জিলাপি বানায়, আমার বাজারে জিলাপি বানায়, একটা কাজ করি, বাজার থেকে 2 কেজি জিলাপি আই না হাসনার বাবা হাসু কাকার হাতে দিয়ে দিই, তাহলে উনি হাসনার নিয়ে দিবে, হাসনা জিলাপি খাবে। কথা বলে আমি বললাম, কাকা আপনি কি আসেন? বলে, হ দুপুর পর্যন্ত আসি। এবার আমি বাজারে গেছি। প্রথমে বাড়ি গেলাম, বাড়ি থেকে বাজারে গেছি। বাজারে যাইয়া 10টা-10:30 বাজে, তখন জিলাপি বানাইলো গরম গরম, একদম 2 কেজি জিলাপি কিনলাম। কিনে জিলাপি নিয়ে আমিও তো জিলাপি পাগল, আমি তখন আপনার জমিতে আসলাম, মানে খেতে আসলাম। আসার পরে অর্ধেক জিলাপি আমি মোটামুটি প্রায় 3 ভাগের 1 ভাগ আমি খেয়ে ফেলেছি। বাকি জিলাপিটা প্যাকেট করে তখন প্রায় আপনার 12টার কাছাকাছি বেজে গেছে। হাসনার বাবা হাসু কাকা তখন গরু নিয়ে বাড়ি যাবে। ওই সময় আমি বললাম, কাকা আপনি তো বাড়ির পথেই যাচ্ছেন, একটা কাজ করেন, একটু এদিকে আসেন। বলে, কি? আমি বললাম, এটা নিয়ে যান। উনি আবার বলে, এটা কি? আমি বললাম, এটার মধ্যে কিছু জিলাপি আছে, হাসনারে দিয়েন, হাসনা তো জিলাপি পছন্দ করে। উনি আমারে বলে, কি বললা তুমি, এটার মধ্যে কি? আমি বললাম, এটার মধ্যে জিলাপি। বলে, কারে দিব? আমি বললাম, হাসনারে দিবেন, হাসনা তো জিলাপি পছন্দ করে। উনি আমার দিকে তাকায় বলতেছে, তুমি কি পাগল হইছো? আমি বললাম, কেন পাগল হবো কেন? উনি আমারে বলে, তুমি কি কখনো হাসনাকে জিলাপি খাইতে দেখছো? আমি বললাম, দেখছি তো, অনেকবারই তো দেখছি। উনি বলে, তুমি ভুল দেখেছ, হাসনা জিলাপি খায় না, হাসনা মিষ্টি পছন্দ করে না। আমি বললাম, কাকে এটা আপনি কি বলেন, হাসনা মিষ্টি পছন্দ করে না মানে? এটা কোনো কথা? বলে, হ্যাঁ, হাসনা তো বাবা মিষ্টি পছন্দ করে না, ওরে আমি কখনোই মিষ্টি খেতে দেখি নাই, ছোটোবেলা থেকেও মিষ্টি অপছন্দ। আমি বললাম, কাকা এইটা কী ধরনের কথা বললেন, হাসনা মিষ্টি পছন্দ করে না? হাসনা মিষ্টি খুব খায় এবং মিষ্টি তার পছন্দের খাবার। তখন ওর বাবা আমার দিকে তাকায় বলতেছে, না, হাসনা মিষ্টি খায় না, আমার মেয়ে, আমি জানি না, তুমি আমার থেকেও বেশি জানো, আচ্ছা তোমার মিষ্টি তুমি খাও। কথা বলে উনি 2 পিস নিল, নিয়ে বলে, 1 পিস তোমার চাচিরই দিব, আর 1 পিস আমি খাবো। উনি আমার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। আমি আসলে বুঝতে পারলাম না, যেই মেয়ে মিষ্টি ছাড়া কিছুই বুঝতো না, সারাক্ষণ মিষ্টি খাইতো, সেই মেয়ে নাকি মিষ্টি খাই না।
আমার মাথায় বিষয়টা তখন আসতেছিল না, ঘটনা কি এর কোনো কিছু আমি তখন বুঝতে পারলাম না। এবং দেখা গেল এরপরে মানে ওই দিন কেটে গেল, ওই দিনটা কেটে গেল এবং এর পরের দিন মানে মিষ্টিগুলো আমি নিজেই খেয়ে ফেলি সব। এর পরের দিন ওর সাথে আবার রাস্তাঘাটে দেখা হতো। দেখা হলো, আমি যখন ওর এই প্রশ্নটা করতাম, তোমার আব্বা বলে তুমি নাকি মিষ্টি খাও না, ও তখন কোনো কথা বলে না। যদি বলি যে তোমার আব্বা বলে তুমি নাকি মিষ্টি খাও না, তখন কিছু বলে না, মানে চুপচাপ থাকে। এরকম করে আরও 2-3টা দিন কেটে গেল। 3 দিন পর আমি একদিন জিলাপি বানাচ্ছিলাম, আবারও রাতের বেলায় জিলাপি বানাইতেছি, ও কোত্থেকে জানি আবারও হাজির রাতের বেলায়, আয়সা বলে দে জিলাপি খাবো। এবং সেদিন আমার কাছে কেন জানি মনে হলো যে এটা আসলে হাসনা না। ওই দিন আমার এই প্রথম ডাউটটা মনে হলো যে এটা মনে হয় হাসনা না, কথাবার্তাগুলোর মাঝে কেমন জানি একটা বিশৃঙ্খল একটা ভাব আছে। পরে আমি বললাম যে তোমার বাবা বলে তুমি জিলাপি খাও না, অথচ তুমি আমি জিলাপি বানাইলেই দৌড়িয়া চলে আসো, আমি না বিষয়টা বুঝতেছি না। আমার বলে জিলাপি দিবেন, খাবো, খিদা লাগছে, দেন জিলাপিটা দেন। একদম কারাকারি করে আমার কাছ থেকে জিলাপি নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ও খায়। খেয়ে ও তখন চলে যায়, মানে এদিনও চলে যায় রাতের বেলায়। সকালবেলা তখন ওর বাবা যখন মাঠে আসে, হাসু কাকা, আমি ওনারা ডাক দিয়া আমার বাইশার গেছে আনলাম। তখন কিন্তু আবার আমার শসা ক্ষেত প্রায় শেষ, শসা প্রায় বিক্রি করে ফেলছি। এখন আর 1-2 দিন হলে আমি সম্পূর্ণভাবে ক্ষেত ভেঙে এখান থেকে চলে যাব। ওর বাবার এনে বললাম যে কাকা, আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কিভাবে বলবো ঠিক বুঝতেছি না, আমি আপনাকে জানাই। বলে হ্যাঁ বলো। আমি বললাম কাকা, আপনি বেয়াদুফি নিয়েন না, আপনি আমার বাবার বয়সে একটা মানুষ, আপনি যদি বেয়াদুফি নেন তাহলে আমি মনে হয় কষ্ট পাবো। উনি বলে না না আমি বেয়াদুফি নেবো না, তুমি বলো। আমি বললাম কাকা, মাঝে মাঝে আমি যখন জিলাপি বানাইতাম আমি এখানে বেশ কয়েকদিন জিলাপি বানাইছি, অনেক দিন। যেদিন আমি জিলাপি বানাই ওই দিনে হাসনা কোত্থেকে জানি হঠাৎ করে চলে আসে এবং এসে হাসনা আমার কাছ থেকে জিলাপি খায় এবং এত পরিমাণের জিলাপি খায় যা বলার মতো না, যেটা গতকালকে রাতেও হয়েছে। ও আসছে এবং এসে আমি জিলাপি বানাইলাম, আমি ওকে দিতে চাই, ও জোর করে আমার কাছ থেকে জিলাপি খেয়ে চলে গেছে। উনি বলে গতকালকে রাতে? আমি বললাম হ্যাঁ গতকালকে রাতে। উনি বলে হাসনা তো বাড়িতে নাই। আমি বললাম বাড়িতে নাই মানে কি বললেন আপনি? বলে হ্যাঁ গতকালকে সকালবেলায় তো ও নানার বাড়িতে চলে গেছে ওর মারে নিয়ে, আর ওর নানার বাড়ি এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। ওই 7 কিলোমিটার থেকে রাতের বেলায় ও তোমার কাছে জিলাপি খেতে কেমনে আসলো? ও তো এখনও বাড়িতে নাই। আমি বললাম মানে হাসনা বাড়িতে নাই? উনি বলে না হাসনা তো বাড়িতে নাই, তোমার কাছ থেকে কে জিলাপি নিয়ে গেল? আমি বললাম কাকা, আমার কাছেও সন্দেহ লেগেছিল, আমার কাছেও অনেকটা সন্দেহ লেগেছিল যে এইটা মূলত হাসনা না, কারণ এই মেয়েটার কথাবার্তা কেমন একটু এলোমেলো টাইপের ছিল। হাসু কাকা তখন মুখটা খুব মলিন করে ফেললো, বসে আমার দিকে তাকিয়ে বলতেছে, আসলাম রে, তোরা তো অনেক বড়লোক মানুষ, কেমনে বলবো আমার মেয়ের জীবনটাকে শেষ করে দিতেছে একটা পরী। আমি বললাম পরী? আমি তো জানি হাসনার সাথে জিন আছে, কিন্তু আপনি বলতেছেন পরী? বলে না হাসনার সাথে কোনো জিন নাই, হাসনার সাথে একটা সুন্দরী মেয়ে পরী আছে, যে পরীটা হাসনাকে পছন্দ করে এবং ওই মেয়েটাই মূলত মিষ্টি খায়। হাসনা কখনোই মিষ্টি খায় না। যখনই হাসনা আমাদের কাছে মিষ্টি চায় আমরা তখনই বুঝি যে ওই পরীটা হাসনার ভিতরে চলে আসছে, তখনই আমরা দোয়া দরুদ পড়ি, অনেক তাবিজ কবজ অনেক কিছু করছি, কিন্তু আমার মেয়ের কাছ থেকে এই পরীটাকে সরাইতে পারি না, আর আমার মেয়েটাও না এই পরীটাকে ছাড়া থাকতে পারে না। তুমি তাইলে অবশ্যই ঠিক কথাই বলছো, রাতের বেলা অবশ্যই হাসনা রূপে হাসনার সাথে থাকা ওই পরীটা তোমার কাছ থেকে জিলাপি খেয়ে যায়। আমি বললাম কাকা, আমি তো দিনে দুপুরবেলা মাঝে মাঝে হাসনাকেও জিজ্ঞেস করি, হাসনা তুমি গতকালকে রাতে আমার কাছ থেকে জিলাপি খাইলা কেন? হাসনা তখন হেসে হেসে বলে আমার ভাল লাগছে খাইছি। হাসনার সাথে থাকা পরীটা যদি আমার কাছ থেকে জিলাপি নিয়ে যাবে তা হাসনা কীভাবে জানবে? উনি আমার দিকে তাকিয়ে বলতেছে, আসলে কি জানো, হাসনার সাথে এই পরীটা অলওয়েজে মিশে আছে এবং মুহূর্তের মধ্যে পরীটা যা করে মানুষের সাথে যেখানে যা করে সব এসে হাসনাকে বলে। কিছুদিন আগে পরীটা একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছিল, কক্সবাজার থেকে চট্টগ্রাম রোডে একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছে, পরীটা একটা অ্যাক্সিডেন্ট করাইছে একটা গাড়ি, এবং সেটাও এসে হাসনাকে বলছে। পরে আমরা খবর নিয়ে জানতে পারলাম যে হ্যাঁ ওখানে একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 5 জন মানুষ মারা গেছে। পরীটা এসে হাসনাকে বলে দিয়েছে আমি এটা করে আসছি। সুতরাং এই পরীটা যেখানে যাই করুক যেটাই করুক এই সবে এসে হাসনাকে বলে এবং হাসনা সব কিছু শোনে।
আমি তখন বললাম, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই পরীটা সারাক্ষণই হাসনার সাথে আছে এবং এটাই তাহলে কি সত্যি? উনি বলে, হ্যাঁ এটাই সত্যি। কিন্তু বাজান, আমি কি করব আমি না বুঝতেছি না। আমার মেয়েটাকে এই পরীর হাত থেকে আমি কোনোভাবেই বাঁচাতে পারছি না। আমার মেয়েটাকে আমি এই পরীর হাত থেকে বাঁচাতে চাই। আমার মেয়েটাকে আমি একটা সুন্দর সুষ্ঠু ভালো জীবন দিতে চাই। আমি কি করব আমার মেয়েটাকে নিয়ে? তার বিয়ের বয়সও হয়ে গেছে, ওর সাথে একটা খারাপ আত্মা আছে এটা জানার পরে কোনো মানুষ ওকে বিয়ে করতে রাজি হয় না, কেউ ওকে বিয়ে করতে চায় না। আমি তখন মনে মনে চিন্তা করলাম, এই তো সুযোগ কাকাকে আমার মনের কথা বলে দেওয়ার। আমি তখন কাকার মুখের দিকে তাকিয়ে বললাম, কাকা একটা কথা বলি। বলে, বলো। আমি বললাম, আপনি কি হাসনারে আমার কাছে বিয়ে দিবেন? উনি বলে, তুমি কি পাগল? একটু আগেই তো তুমি যে গল্প আমাকে শোনাইলা, এরপরে হাসনার সাথে তুমি থাকতে পারবা? তুমি তো নিজেই বললা হাসনা রূপে অন্য কোনো একটা পরী গভীর রাতে তোমার কাছ থেকে এসে মিষ্টি খেয়ে যেত। সেই হাসনার সাথে তুমি কিভাবে সংসার করবা? এটা কি সম্ভব? আমি তখন বললাম, কাকা আমার দ্বারাই সম্ভব, আপনি যদি রাজি থাকেন আমি হাসনাকে বিয়ে করার জন্য রাজি আছি। উনি বলে, হাসনা তো বিয়ে করতে রাজি হয় না, ওর সাথে পরীটা থাকা অবস্থায় ও অন্য কোনো ছেলের স্পর্শ সহ্যও করতে পারে না, সুতরাং ও তো তোমাকে বিয়ে করবে না। আমি বললাম, আপনি যদি বিয়ের সব আয়োজন করেন আর আপনি যদি আমার কাছে ওয়াদা করেন যে আপনি হাসনাকে আমার কাছে বিয়ে দিবেন, বাকি সব ব্যবস্থা আমি করব। এইসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, বাকি যত যা করার এই সমস্ত কিছু আমি করব। হাসনাকে কিভাবে আমার আয়াত্তে আনতে হবে এই সবই আমার জানা আছে। আমার নানার বাড়িতে গাজী কবিরাজ বলে একজন কবিরাজ আছে। এই লোকটা খুবই দুর্দান্ত একটা কবিরাজ এবং ভালো মানের কবিরাজ। ওনার কাছ থেকে তাবিজ এনে যদি হাসনাকে পরাই দিই, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে হাসনার উপরে ওই খারাপ পুরি বলেন বা যেটাই বলেন ও আর আসতে পারবে না। মুহূর্তের মধ্যে ওর বাবা আমার হাত ধরে বলে, আমিও লোকমুখে শুনেছিলাম তোমার নানার বাড়িতে নাকি একটা কবিরাজ আছে, কিন্তু আমি তো এখন জানি ওই কবিরাজ আর এখন কবিরাজি করে না, উনি ছেড়ে দিয়েছে। ওই লোকটা নাকি অনেক ভালো ছিল। আমি বললাম, হ্যাঁ এটা সত্যি, আপনি শুনেছেন যে উনি এখন আর কবিরাজি করে না, উনি কবিরাজি ছেড়ে দিয়েছে, কিন্তু সে আমার নানার বাড়ির মানুষ। আমার মার সাথে তার ভালো সম্পর্ক আছে, উনি আমার সম্পর্কে নানা হয়। আমি যদি ওনাকে গিয়ে জড়িয়ে ধরে অনুরোধ করে বলি যে নানা আমার জন্য এই কাজটা করেন, তাহলে আমার নানা আমার কথা ফেলতে পারবে না। উনি অবশ্যই আমি যেভাবে বলি ওভাবেই উনি আমাকে কাজ করে দিবে। হাসনার বাবা তখন আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমাকে বলে, আসলাম শেখ, যদি পারো আমার মেয়ের জীবনটা বাঁচাও, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি বললাম, ঠিক আছে, এই নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। আমি কথা দিলাম আমি যেভাবেই পারি হাসনাকে ওখান থেকে ফিরে আনবো। আমি হাসনাকে একটা নতুন জীবন দিব। আপনি প্লিজ টেনশন করবেন না। উনি আমাকে বলে, ঠিক আছে বাবা, তাহলে তোমার কথার উপরেই আমি বিশ্বাস করে গেলাম। একথা বলার পরের দিনে, ওই দিনে আমি তখন এই জমি ভাঙার ব্যবস্থা করলাম। বিকেলের মধ্যে সমস্ত জমি ভেঙে ফেললাম। সন্ধ্যার আগে সেই এলাকা আমি ত্যাগ করলাম। এলাকা শেষ করে আমি তখন রাতের বেলায় বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, আমি ঘুমাইলাম। মাত্র আমার চোখে ঘুমটা লেগে আসছে, এমন মুহূর্তে আমি হঠাৎ চোখের সামনে দেখতে পেলাম হাসনা আমার কাছে আসছে। হাসনার চোখগুলো খুব বড় বড় ছিল, চোখগুলো মনে হয় যেন রক্তবর্ণ হয়ে আছে। ভয়ঙ্কর দৃষ্টিতে আমার কাছে আসছে, এসেই আমার গলা চিপে ধরছে। আমি বাঁচার জন্য প্রচণ্ড চিৎকার করতেছিলাম, কিন্তু আমার চিৎকারের শব্দ আমার গলা থেকে আর বের হয় না। আমার গলাটা চিপে ধরেছে, মাথার উপরে ওর শিং গজেছে, চুলগুলো অনেক লম্বা লম্বা, রক্তমাখা মুখ, দেখলেই যেন ভয় ধরে যায়। আমার গলা চিপে ধরে বলতেছে, তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমাকে আমার জানের কাছ থেকে সরিয়ে দিবি? না, আমি এটা তোকে কখনোই করতে দিব না। যদি বাঁচতে চাস তাহলে এই কাজ করবি না। খবরদার, যদি তুই এরকম কিছু করিস আমি তোকে মেরেই ফেলবো, তোরে কেউ বাঁচাতে পারবে না। সারাটা রাত ফজরের আজান পর্যন্ত আমার সাথে এগুলো হয়। ফজরের আজানটার দেওয়ার সাথে সাথে আমাকে ছেড়ে দেয়। আমি তখন লাফ দিয়ে উঠে বসি, পুরো শরীর তখন ঘামিয়ে যায়। চিন্তা করতেছিলাম, এই ঘটনা যদি মাকে জানাই তাহলে তো মা আমাকে ওই হাসনাকে কখনোই বিয়ে করাবে না। মারে বললাম, মা শরীরটা ভাল লাগতেছে না। মা বলে, ফজরের নামাজ পড়। অজু করে ফজরের নামাজটা পড়লাম, পরে বললাম, মা আমি একটু নানার বাড়িতে যাব। মা বলে, কেন? আমি বললাম, আমি একটু গাজী কবিরাজের কাছে যাব, আমি কালকে রাত্রে অনেকটা উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। আমার মা বলে, গাজী কবিরাজ তো কারো কোনো চিকিৎসা করে না, কিন্তু তুই গেলে কি করবে? আমি বললাম, মা তুমি যদি একটা চিঠি লিখে দাও নানারে, আমি নানারে গিয়ে চিঠিটা দেখাবো, এরপরে নানা যদি আমার উপকারটা করে। মা বলে,
তাও জানি না। ঠিক আছে, দিয়ে আমি লিখে দিই। একটা কাগজে মা তখন নানার কাছে চিঠি লিখলো, সমস্ত কিছু বলে দিল, আমার কথা যাতে শোনে, আমি যেটা বলি এটা যাতে করে। যদিও নানা এখন আর চিকিৎসা করে না। চিঠি নিয়ে সকালবেলা ভোরে ভোরে আমি আমার ওই গাজী কবিরাজ নানার বাড়িতে রওনা দিলাম। নানার বাড়িতে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে নানারে তখন গিয়া চিঠিটা দিলাম আর মুখে সব কিছু বললাম। নানা তখন বলে, তোর মা আমার কাছে চিঠি লিখেছে, তুইও বলেছিস, সবই ঠিক আছে, কিন্তু আমি তখন কবিরাজি করি না। আমি বললাম, নানা, একটা মেয়ের জীবন আপনি বাঁচাবেন, আপনি তো এই পর্যন্ত অনেক মানুষের অনেক উপকার করেছেন, অনেক ভালো করেছেন, শেষবারের মতো আমার এই উপকারটা করে দেন। এই মেয়েটার সাথে একটা খারাপ পরী আছে, আর খারাপ ওই পরীটা মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। ফুলের মতো নিষ্পাপ সুন্দর একটা মেয়ে, ওর জীবনটা আপনি বাঁচান। নানা আমার দিকে তাকিয়ে বলতেছে, আসলে আসলাম, যিনি আমার সাথে আছে ইনি এগুলো পছন্দ করে না। আমি একটা সময় করতাম, তিনি আমাকে দিয়া করাইতো, আমি করতাম, কিন্তু একটা পর্যায়ে তিনি হঠাৎ নিজে আমাকে বলল যে তিনি এসব আর করবে না, এবং আমাকেও এসব করতে মানা করেছে। ওনাকে এসবের জন্য ডাকলে উনি রাগ করে, উনি আসতে চায় না। আমি তখন নানারে বললাম, নানা, সবসময়ের জন্য তো আর আপনাকে ডাকতে বলি না, আজকে দিনের জন্যই না হয় একটু ডাকেন, আজকে দিনের জন্যই না হয় একটু ডাকেন নানা, আমার জন্য আপনি এই কাজটা করেন। নানা বলে, আচ্ছা ঠিক আছে, দেখি জোহরের নামাজ পড়ে মসজিদে বসবো, দেখি ওনারা ডাক দিল না আসে কিনা। ঠিক আছে, তুই আমার সাথে মসজিদে জোহরের নামাজ পড়িস। আচ্ছা নানা, ঠিক আছে। নানার সাথে কথাবার্তা শেষ করে আমি তখন গোসল গাও ধুয়ে নানার বাড়ি থেকে পেট ভরে খায়া দুপুরে আমি তখন ওই নানার সাথে, মানে ওই নানা আমার পাশের ঘরের নানা, আমার আপন নানা না, ওই নানার সাথে মসজিদে গেলাম, নামাজ পড়লাম। সবাই জোহরের নামাজ পড়ে বেরিয়ে গেল। নানা বলল, একটা কাজ কর, দরজাটা লাগিয়ে দে। আমি গিয়ে মসজিদের দরজাটা লাগিয়ে দিলাম। নানা বলল, তুই আমার পাশে বস। আমি তখন পাশে বসলাম। নানা বলল, এক গ্লাস পানি নিয়ে আয়। আমি এক গ্লাস পানি নিয়ে আসলাম। মসজিদের ওখানে গ্লাস ছিল, ওটা দিয়ে কাচের গ্লাসে এক গ্লাস পানি আনছি। আনার পরে নানা একটা তবজি হাতে নিল, আমাকে বলল, দেখ, আমি এই তবজিটা এই পানির মধ্যে ভিজাবো। তবজিটা পানির মধ্যে ভিজিয়ে আমি যখন তোকে সালাম দিব, তখন তুই বুঝবি যে আমার সাথে উনি চলে আসছে। তখন তোর যত প্রশ্ন আছে ওনাকে করবে, উনি তোকে উত্তর দেবে। এবং তোর প্রশ্ন করা শেষ হলে পরে ওই গ্লাস থেকে তবজিটা উঠাই ফেলবি। তবজিটা উঠাই ফেললে আমি জ্ঞান হারিয়ে ফেলবো। আর আমি যদি জ্ঞান হারিয়ে ফেলি, তাহলে তুই আমার চোখে মুখে পানি দিয়ে আমাকে সজাগ করবি। আচ্ছা নানা, ঠিক আছে। নানার এই প্রস্তাবে রাজি হলাম। হওয়ার পরে নানার আমি জোহরের নামাজের পরে একসাথে বসছি। বসার পরে নানা গুনগুন 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 করে দোয়া পড়তে শুরু হলো। অনেকক্ষণ পরেই হঠাৎ করে নানার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল। আমার দিকে ঘাড়ে ফিরিয়ে তাকালো, চোখগুলো কেমন যেন একটু বড় বড় টাইপের। মসজিদ একেবারেই খালি, যদিও দুপুরবেলা, রাস্তাঘাটে তেমন কোনো মানুষ নাই। বুকের ভিতর ভয় ঢুকে গেল। একবার ভাবলাম মসজিদের দরজা খুলে বাইরে দৌড় দিব। আবার চিন্তা করলাম, আরে না, নানার সাথে তো এটা আছে, যতক্ষণ পর্যন্ত তবজি থেকে, মানে তবজিটে পানি থেকে না উঠাবো, নানাকে তো ছেড়ে যাবে না। না, আমি নানার এত বড় ক্ষতি করবো না। আমি সালাম দিলাম। উনি বলে, কেন আসছিস তুই? ওরে দিয়ে আমারে কেন ডাকাইলি? আমি বললাম, আপনাকে আমি কি ডাকবো জানি না। বলে, নানা ডাক। আমি বললাম, জি নানা, আমি এমন একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি, যদি আপনি আমাকে বিপদটা সারাই দিতেন। আমার নানা বলে, ঠিক আছে, তুই যে মেয়েটার জন্য আসছিস মেয়েটার নাম হাসনা। মেয়েটার সাথে একটা পরীর সম্পর্ক আছে, ওই পরীর নামও হাসনা, এবং তারা দুজনেই ঘনিষ্ঠ বান্ধবী। এই মেয়েটা যখন ছোট তখন থেকে ওই হাসনা নামের পরীটা মেয়েটাকে একদিন পুকুরে পড়েছিল, এবং ওই পুকুর থেকে হাসনা পরীটা মেয়েটাকে বাঁচায়, এবং তখন থেকে তাদের মাঝে ঘনিষ্ঠতা বান্ধবী হয়। কিন্তু যে মেয়েটা মানুষ, ওই মেয়েটা তো পরীটাকে পছন্দ করে, সেও তো পরীটাকে ছাড়তে চায় না। আমি বললাম, তা তো আমি জানি, কিন্তু মেয়ের বাবা মা তা তো আর মেনে নিতে পারতেছে না। তখন উনি বলল, দেখ, এটা সহজ কোনো কথা নয়, এটা অনেক বড় একটা কথা, এটা তুই মানতে পারবি? আমি বললাম, পারবো। উনি তো আমাকে তখন পকেটে হাত দিল। পকেটে হাত দিয়েই, মানে ওনার ডান পকেটে হাত দিল, হাত দিয়ে দুইটা গাছের শিকড় নিল। এই শিকড়গুলো ওনার পকেটে কোত্থেকে আসলো আমি জানি না। নানার আমি তো একই সাথে আসছি। শিকড় দুইটা হাতে নিয়ে আমাকে বলল, নে, এই দুইটা নে। আমি নানার হাত থেকে এই দুইটা নিলাম। নেয়া বলল, একটা তোর হাতে বাঁধবি আর একটা ওই মেয়ের হাতে বাঁধবি, কিন্তু খবরদার মনে রাখবি, এই তাবিজ মেয়ের হাতে বাঁধার পরে কখনোই তাবিজ খুলবি না, হয় হাতে না হলে গলায়, দুই এক জায়গায় দিবি। মনে রাখি, সেটা খুলে ফেললে কিন্তু মেয়েটাকে নিয়ে যাবে বা মেয়েটাকে মেরে ফেলবে। আমি বললাম, ঠিক আছে। বলে, আর কিছু বলবি? আমি বললাম, না। তা আমার আবার সালাম দিয়ে উনি ঘুম 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 করতেছে। আমি তখন ওনার সামনে যে গ্লাসটা আছে, গ্লাসটা থেকে তবজিটা আমি তখন উঠাই ফেলি।
তবজি উঠানোর সাথে সাথে নানা তখন জ্ঞান হারিয়ে ফেলে। গ্লাসের মধ্যে থাকা পানিটা আমি নানার মুখের মধ্যে ছিটিয়ে দিলাম। নানা তখন উঠে বসলো, বসে বলে, কি পরামর্শ দিয়েছে রে? আমি বললাম, নানা এমন এমন পরামর্শ দিয়েছে। দুটো গাছের শিকড় দিল, বললো একটা আমার হাতে, আমার গলায়, অথবা আরেকটা মেয়ের গলায় পরিয়ে দেওয়ার জন্য। নানা বলে, উনি বকা দিয়েছে না? আমি বললাম, হ্যাঁ খুব বকা দিয়েছে। কেন ডেকেছি এই জন্য খুব রাগ করেছে। নানা বলে, দেখ শুধু তোর মা চিঠি লিখেছে, তোর মা কোনোদিন আমার কাছে কিছু চাইনি, এই প্রথম আমার কাছে একটা সাহায্য চেয়েছে। তাই হয়তো আমি তোর মায়ের সাহায্য ফেলতে পারিনি, যার কারণে আমি এটা করেছি। কিন্তু এরপরে আমার কাছে এই বিষয় নিয়ে কখনো আসিস না। উনি আমার শরীরেও আমাকেও মারছে, আমার শরীরে অনেক দাগ ফালাই দিছে, তুই আমার পিঠটা উঠে দেখ। নানার ওই পাঞ্জাবির পিঠটা উঠে আমি দেখতেছি পিঠের মধ্যে লাল লাল দাগ হয়ে আছে। আমি বললাম, নানা এরকম দাগগুলো কিভাবে হয়ে আছে? নানা বলে, উনি আমাকে যাওয়ার সময় মারছে, তুই সাথে সাথে কেন তবজির উঠাই ফেললি না? আমি বললাম, তুই সাথে সাথে উঠেছি। বলে, না তোর লেট হয়েছে, ওই লেটেতে আমাকে মারছে। আমি বললাম, ও আচ্ছা, আপনি যে ঘুম ঘুম করতেছিলেন তার মানে তখন আপনাকে মারতেছে? বলে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, চল আমরা বের হই। ওখান থেকে বেরোলাম। বেরোয়ার পরে নানা বলে, আমার কাছে শরীরটা ভালো লাগতেছে না, আমার মনে হয় তোর উপরে এখনই কোনো একটা বিপদ আসতে পারে, চল তুই আমার সাথে আমার বাড়ি চল। নানার সাথে নানার বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে নানার হাতে তাবিজের খোলা ছিল, তাবিজের খোটা দিয়ে তাবিজের খোসা দিয়ে নানা তখন গাছের একটা শিকড়ই খোটার মধ্যে ঢুকালো, ঢুকিয়ে আমার গলায় পরিয়ে দিল। হাতে আরেকটা দিল, এটাও বানাইলো, বানিয়ে বলল, যা তুই বাড়ি যা, এটা নিয়ে মেয়ের বাবার হাতে দিবি যেন মেয়ের গলায় পরিয়ে দেয়। মনে রাখিস, মেয়ে যখন ঘুমে থাকবে তখন দিবি, সজাগ থাকা অবস্থায় কিন্তু দিস না। আমি বললাম, নানা আমি যে এগুলো নিয়ে যাব আমার কোনো সমস্যা হবে? নানা বলে, না তোর গলায় তো তাবিজ পরাই আছে, যে তাবিজটা তোর সাথে আছে ওই তাবিজটা তোর সাথে থাকার পর্যন্ত এটা তোর আশেপাশেও আসতে পারবে না, যা ওখান থেকে চলে যা, এখান থেকে যা। পরে নানার সাথে কথাবার্তা শেষ করে আমি তখন আবারও বিকেলে বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে আসছি, এসে মাগরিবের পরে আমি হাসনার বাবার সম্মুখীন হই। দোকানে ওনারে ডাইকে আনি, ডাইকে এনে ওনারে বলি যে এমন এমন ঘটনা। উনি বলে, এটা পড়াবো কখন? আমি বললাম, ও যখন ঘুমে থাকবে তখন। বলে, ঘুমে যদি থাকে, যদি ওর সাথে এটা আবার চলে আসে? আমি বললাম, না কবিরাজ বলছে ঘুমের মধ্যে পড়িয়ে দেওয়ার জন্য, তাহলেই হবে। হাসনার বাবা তখন বললো, ঠিক আছে বাবা, আমি তাহলে এটাই করব। এটা ওনার হাতে দেওয়ার পরে উনি তখন করলো কি, রাতের মধ্যে এটা হাসনার গলায় পরিয়ে দিচ্ছে, মানে গলার মধ্যে পরাই দিচ্ছে। এবং সকাল 8টা বাজে উনি আমার বাড়িতে, হাসনার বাবা। হাসু কাকাকে দেখে তো আমি অবাক, কী ব্যাপার এত সকালবেলা উনি আমার বাড়িতে চলে আসলো, কালকে রাতে কোনো ঘটনা ঘটে গেল কি না? আমি বললাম, কী ব্যাপার কাকা, কোনো ঘটনা ঘটছে কালকে রাতে? বলে, না রে বাজান, কিছু তো ঘটে নাই, কিন্তু রাতের বেলা ওটা পরিয়ে দেওয়ার পরে আমার মেয়ের কথাবার্তার ধরন কেমন জানি পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার মেয়ে প্রচুর পরিমাণে শয়তান ছিল, চঞ্চল স্বভাবই ছিল, কিন্তু এখন আর এমন নাই। এখন অনেকটা শান্ত, সুষ্ঠু, অনেকটা ভালো হয়ে গেছে। আমার মেয়েটা এখন এরকম নাই, অনেকটা ভালো। এতটা ভালো হয়ে যাওয়ার কারণ কি আমি না বুঝি না। আমি বললাম, ওই যে তাবিজ, আপনি যে তাবিজ পরাই দিয়েছেন, আপনার মেয়ের সাথে তো ওই খারাপ হাসনা নামের পরিটা আর নাই, আর পরিটা না থাকার কারণে আপনার মেয়ে অনেকটা ভালো হয়ে গেছে, ওর ভিতরে আর খারাপ কোনো কিছু কাজ করে না। নানা তখন আমাকে বলে, তুই আমাকে বাঁচাইলি রে, তোর কারণে, হাসনার বাবা তখন আমাকে বলে, তুই আমাকে বাঁচাইলি, তোর কারণে হয়তো আমার মেয়েটা একটা নতুন জীবন পেয়েছে। আমি তখন বললাম, মনে আছে আপনি আমাকে কি কথা দিয়েছিলেন? উনি বলে, হ্যাঁ আমার সবই মনে আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তোর বাবা মাকে রাজি হবে? আমি তো গরিব কৃষক, আমার তো অত টাকা পয়সা নাই, জায়গায় সম্পত্তিও নাই, কিন্তু তোর বাবা তো একে ব্যবসায়ী, তার উপরে আবার ওনার প্রচুর জায়গায় সম্পত্তি, উনি কি এতে রাজি হবে? আমি বললাম, বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু বিয়ের আয়োজন করেন। কথাবার্তা উনি বললো, আমার বড় ভাইয়েরা বোনেরা সবার বিয়ে হয়ে গেছে, তখন আমি বিয়ের বয়সী ছিলাম। আমি প্রথমেই প্রস্তাবটা মায়ের কাছে দিলাম। মায়ের কাছে দেওয়াতেই মা রেগে গেল, যে না, এই মেয়ের সাথে খারাপ জিন আছে, এটা গ্রামবাসী সবাই জানে, এমন মেয়েরে আমি কখনোই তোকে বিয়ে করাবো না। আমি মাকে বললাম, মা ওর সাথে একটা খারাপ কিছু ছিল, এটা সত্য, এটা মিথ্যে না, কিন্তু এটা তো আর এখন নাই, এখন তো পরিপূর্ণভাবেই মুক্ত, এরকম কোনো কিছু ওর সাথে নাই। আমার মা বলে, কে বলেছে তোকে এই কথা? নাই মানে অবশ্যই আছে, এটা পাড়া মহল্লার সবাই জানে, তুই বললেই হলো নাকি? আমি বললাম, মা তুমি ভুল বুঝতেছ, এখন ওর সাথে এগুলো কিছুই নেই, এখনও সম্পূর্ণ ভালো, ওর সাথে খারাপ এই আত্মা আমাত্মা এসব কিচ্ছু নাই মা। আমার মা বিশ্বাস করে না। আমি মায়ের মধ্যে ঘরে ঝগড়া শুরু করে দিলাম। বাবা তখন আমার মায়ের মুখে শুনলো যে এই ঘটনা, শুনে বাবা মারে বলল, ছেলে তো এমনিই কর্মঠুর না, কোনো কাজ করে না, বাদাম মেয়ার মতো রাস্তায় ঘুরে বেড়ায়, যদি মেয়েটাকে বিয়ে করার পরে একটু কর্মঠুর হয় তাহলে আর খারাপ কি?
তুমি তাহলে বিয়ের আয়োজন করো। আমার বাবা তখন রাজি হয়ে গেল, মা তো রাজি না। পরে বাবা রাজি হতে মাও কিছুটা রাজি হলো। হাসনার বাবার কাছে তখন বিয়ের প্রস্তাব নিয়ে গেল। সব কিছু হাসনার বাবাকে বলা হলো এবং বলার পরে হাসনার বাবা তখন সমস্ত কিছুতে সম্মতি দিল, রাজি হলো। এবার বিয়ের দিন তারিখ ঠিক হলো, কিন্তু হাসনা সম্পূর্ণ ভালো হয়ে গেল। ওর মাঝে আর কোনো পরিবর্তন রইল না, ও সম্পূর্ণ ভালো। আমার সাথে নম্র ভদ্র, খুব ভালো আচরণ করতেছে। ওর সাথে বিয়ে হলো এবং বিয়ে হবার পরে আমাদের বাসর রাত। বাসর রাতে ওরে আমি তখন বউ বানিয়ে আমার ঘরে আনলাম, বাসর ঘরে ঢুকলাম। ঢুকার পরে বাসর ঘরে আমি ঢুকে দেখি ও কান্না করে, মানে কান্না করতেছে। আমি বারবার বলতেছি, হাসনা কান্না কেন করতেছ, কি হয়েছে, কাঁদো কেন? কিছুই বলে না, শুধু কাঁদে। আমি বারবার বলতেছি, হাসনা তোমার এত কান্না করার কারণ কি? আমাকে বলো তুমি কেন কান্না করতেছ, কি হয়েছে তোমার, আমি কি একটু জানতে পারি? ও কিছুই বলে না, আরও বেশি কান্না করে। এত কান্না করতেছে ভাই, যা বলার মতো না। এত প্রশ্ন করেছি, তুমি এত কাঁদতেছো কেন, এত কান্না কেন করতেছো, আমার কাছে খুলে বলো কি হয়েছে তোমার। ও আমাকে কিছুই বলে না, শুধু একটু পরেই ঘুমড়িয়ে 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 কান্নাই করে যাচ্ছে। এরকম কান্না করতেছে। আমি বারবার বলি, হাসনা ভেবেছিলাম যে এটা আবার ওকে ধরে ফেললো কিনা, গলার মধ্যে তাবিজটাও আছে, সবই ঠিক আছে। এত রাতের বেলায় আমার ওই নানার কাছে যাব, নানা তো আমাকে মানাই করেছে তার কাছে যাওয়ার জন্য। কি করবো ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। ওরে বুকে জড়িয়ে ধরে বললাম, বৌরে কি হয়েছে আমাকে বলো তো। আমারে বলে, আমি আমার বান্ধবীকে অনেক মিস করতেছি, আমার বান্ধবীর কথা আমার অনেক মনে পড়তেছে। আমি বললাম মানি? বলে এখন আর আমার বান্ধবী আমার কাছে আসে না, আমার বাবা আমার গলায় এই তাবিজটা পরিয়ে দেওয়ার পর থেকে ও আর আমার কাছে আসে না। আমি যদি তাবিজটা খুলে ফেলি তাহলে কেউ আমার কাছে আসবে? আমি বললাম, এই কাজ তুমি কখনোই করো না, এই তাবিজ যদি খুলে ফেলো তাহলে আমি আর তোমাকে পাবো না। আমাকে বলে, আমার বান্ধবীকে আমি অনেক মিস করি জানো, ও আমার সাথে এমন কোনো দিন নেই আমার সাথে ছিল না, আমার সাথে গল্প করতো, কথা বলতো, আমাদের মাঝে খুব মধুর সম্পর্ক কাটতো। চারদিকে যখন মুষলধারে বৃষ্টি হতো, কেউ ঘর থেকে বেরোতে পারতো না, ও তখন আমার ঘরে আসতো, আমরা দুজনে মিলে লুডো খেলতাম, ধাবা খেলতাম, ও আমার সাথে ঘুমাইতো, আমার মাথা হাতাই দিত। আজ ও নাই, আমি ওকে অনেক মিস করি। আমি তখন বললাম, দেখো ও তো একটা পরী ছিল, তোমার সাথে থাকলে তোমার ক্ষতিই হতো, তোমার উপকার হতো না। আল্লাহ তাআলা যা করে অবশ্যই ভালোর জন্য করে। ও তোমার জীবন থেকে চলে গেছে, এতে তোমার ক্ষতি হয়নি, বরং অনেক উপকারী হয়েছে। ও আমাকে বলে, কোনটা ক্ষতি আর কোনটা উপকার এটা আমি জানি না, শুধু আমি একটা কথাই জানি, আমার ওর কথা খুব মনে পড়ে। আর ওর কথা যখনই মনে পড়ে তখনই আমার বুকের ভিতরটা ফেটে যায়, এক অন্যরকম কষ্ট আমি অনুভব করি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে বাদ দাও, এসব কথা বলে আর লাভ নাই, চলো আমরা রাত যাপন করি। তখন আমি ওর সাথে রাতে শুইলাম, শুয়ে বলতেছি, আচ্ছা হাসনা আমি যে তোমার এই মিষ্টি খাওয়াই সেগুলো কি মনে হয়? ও বলে, হ্যাঁ আমার সবই মনে আছে। ও তোমার কাছে যাইতো, ও আর আমি একসাথে শুয়ে থাকতাম। তুমি যখন মিষ্টি গরম করতাও তখন বলতো ওখানে মিষ্টি বানাইতেছে, আমি তুই সেজে ওখানে গিয়ে মিষ্টি খেয়ে আসি। আমি ওরে বলতাম যা। ও তখন তোমার এখানে যাইতো আমার রূপ নিয়ে, ওখানে গিয়ে মিষ্টি খেয়ে আসতো, এসে আমাকে আবার সব কিছু বলে দিত। আমরা দুজনেই মিলে হাসতাম, মাঝে মাঝেও আমার জন্য নিয়ে আসতো, কিন্তু আমি বলতাম আমি তো মিষ্টি খাই না। তা আমাকে দিল, আমি খাইতাম না, কিন্তু আর আমি খুব গল্প করতাম, এই সবই আমি জানি। যাই হোক, এরপর আমি রাত যাপন করতেছিলাম ওর সাথে, এরকম করে আমরা সংসার করি। মাঝে আমি আবারও তাবিজ ধুয়ে, মানে তাবিজটা ধোয়ার একটা নিয়ম ছিল, এটা নাই বলি, ওই তাবিজ ধোয়ার নিয়মটা আমি ওই নিয়ম মাফিক তাবিজটা ধুই, পরিষ্কার করে আবার ওরে পরাই, আমারটাও আমি ধুই। আমাদের সংসার জীবনে আর কোনো সমস্যা রইল না, আমরা খুব ভালোভাবে প্রায় 2 বছর মতো সংসার করে গেলাম। কিন্তু 2 বছরেও হাসনার ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না, মানে কোনো বাচ্চা কাচ্চা হয় না, মানে টোটালি বাচ্চা কাচ্চা হচ্ছে না। 2 বছর হয়ে গেল। মা বারবার বলে যে তোর বাচ্চা কাচ্চা কবে হবে, পরিবারটা দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চা নিবি না, বাচ্চা নেওয়ার কথা বলে। কিন্তু বাচ্চা কীভাবে নিব, আল্লাহ না দিলে তো কিছু করার নাই। তো এর কয়েকদিন পরেই আমার মা তখন বলল, আমি তোর গাজী কবিরাজ নানার কাছে হাসনার একদিন নিয়ে যাব। বৃহস্পতিবার ছিল দিনটা, সকালবেলা আমি শুয়ে আছি, মা আমারে বলে তুই যাবি, আমি তোর গাজী কবিরাজ নানার কাছে হাসনার নিয়ে যাব, দেখি উনি কোনো কিছু করতে পারে কিনা। আমি বললাম, দেখেন ওইখানে নিয়ে কোনো লাভ নাই, নানা আমাকে শেষবারে 2 বছর আগে মানা করেছে যেন ওনার কাছে আমি আর কোনো কাজে না যাই, উনি এসব করাটা পছন্দ করে না, উনি আমাকে ডিরেক্টলি মানা করে দিয়েছে। এরপরে ওনার কাছে যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। আমার মা বলে, আমি যদি যাই তাহলে তোর তো কোনো সমস্যা নাই,
আমি বললাম হ্যাঁ তুমি যেতে পারো, কিন্তু এতে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। মা বলে ঠিক আছে, তোর এত মাতবরি করা লাগবে না, আমি যাব। মা তখন হাসনারে নিয়ে সকালবেলায় রিক্সা যোগে আমার নানু বাড়ির পথে রওনা দিল। দুপুরের কাছাকাছি আমি তখন করলাম কি জমিতে গেলাম, আমাদের এখানে একটা জমি আছে, ওই জমিতে কাজ করতেছি। দুপুরে প্রায় 2টা-2:30টার মতো বাজে। জমিতে কাজ করতেছি, হঠাৎ করে আমার মা হঠাৎ করে একটা লোক আমাদের বাড়ি দৌড়ে এসে বলতেছে, আরে আরে আসলাম আসলাম, তাড়াতাড়ি ওইদিকে চল, তোর মা জানি পাগল হয়ে গেছে। কি ব্যাপার, মা পাগল হয়ে যাবে কেন? মা তো হাসনাকে নিয়ে কবিরাজের বাড়িতে গেল, গাজী নানার কাছে গেল, তাহলে পাগল হয়ে যাবে কেন? কি হয়েছে? বলে তাড়াতাড়ি চল, গ্রামের অনেক মানুষ গেছে। একথা বলার পরে আমিও তখন দৌড় দিলাম। দৌড় দিয়া আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ দূরে আমার নানু বাড়ি যাওয়ার পথে পরে একটা বট গাছ আছে, বিশাল বড় একটা বট গাছ। ওই বট গাছের নিচে মা বসে বসে নাকি কান্না করতেছে। আমিও দৌড়িয়ে গেলাম, গিয়ে দেখি যে মা ওখানে বসে বসে কান্না করে। ও মা, কি হয়েছে? এখানে বসে বসে কান্না করতেছো কেন? কি হয়েছে বলবা তো? মা বলে, আসলাম রে, সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? মা বলে, হাসনারে তো নিয়ে গেছে। হাসনারে নিয়ে গেছে? কে নিয়ে গেছে? মা বলে, খারাপ একটা পরী নিয়ে গেছে। হাসনারে খারাপ একটা পরী কেমনি নিয়ে গেল? হাসনা তোমার সাথে গাজী কবিরাজ নানার বাড়িতে গেল? তুমি এরকম পাগলের মতো এরকম করতেছো কেন? মানুষ তো তোমাকে দেখে হাসতেছে। তুমি বাড়ি চলো। সাথে সাথে একটা রিক্সা আনলাম, রিক্সায় না ওই রিক্সাতে মারে উঠেলাম, বাড়িতে আনছি, চোখে মুখে পানি দিছি। মা কিছুটা ঠিক হলো। ও মা, কি হয়েছে আমার কাছে বলো তো? মা বলে, বাজান রে, আমি আর তোর বউ হাসনা মিলে গাজী কবিরাজের বাড়িতে গেছিলাম। তোর গাজী কবিরাজ নানারে বলছে, তোর নানা বলে না সে চিকিৎসা করবে না, সেগুলো ছেড়ে দিয়েছে। তারপরে রিক্সা যোগে আমি আর তোর বউ ওখান থেকে আসতেছিলাম, আর আসতে আসতে না আমার মাথাটা কেমন জানি খুব ব্যথা করতেছিল। এই বটগাছটার নিচে আসার পরেই হঠাৎ করে রিক্সার চাকাটা পাংচার হয়ে গেল। রিক্সার চাকাটা পাংচার হয়ে যাওয়ার পরে রিক্সা ড্রাইভার বলল, আপনারা এখানে একটু নামেন, আমি সামনে গিয়ে রিক্সার চাকাটা সারাইয়া এসে আপনাদেরকে নিয়ে যাব। আমি বললাম তারপর? মা বলে, তারপর তো রিক্সাটা এখান থেকে চলে গেল, আমি আর তোর বউ দাঁড়িয়ে আছি। হঠাৎ তাকিয়ে দেখি বটগাছের নিচে একটা হুজুর বসে আছে। আমি বললাম হুজুর? বলে হ্যাঁ হুজুর, মাথায় সাদা একটা পাগড়ি পরা, দেখতে শুধু খুব সুদর্শন। আমি ওখানে দাঁড়িয়েছি। আমারে বলে, তোর মেয়ের ঘরে, তোর ছেলের বউয়ের ঘরে কোনোদিন সন্তান হবে না, তুই না মুসলমান, এজন্য হবে না। আমার মা তখন ওখানেই দাঁড়িয়ে লোকটারে বললো যে কি বলেন আপনি? কেন আমার মেয়ের ইয়েতে কোনো সন্তান হবে না? এটা আপনি কেন বলতেছেন? এটা কেন হবে না? এটা কেন বললেন? ওই লোকটা নাকি তখন আমার মাকে বলল, তোর বউয়ের গলায় যেটা ঝুলিয়ে রেখেছিস ওইটা থাকলে কোনো সন্তান হবে না, ওইটা দে আমার কাছে, দে আমি দেখি। ওইটা দে আমার কাছে, দে আমি দেখি ওইটা কি। ওইটা গলার মধ্যে থাকলে কিচ্ছু হবে না। এই তাবিজটা নষ্ট হয়ে গেছে, এটা আমার কাছে দিয়ে আমি ঠিক করে দিই। এবং এটা বলার পরে মা নাকি আমার বউর গলা থেকে তাবিজটা খুলে ফেল। আমার বউ নাকি কিছু বললো না। তাবিজটা খুলে মা যখনই কবিরাজের কাছে যাবে, আমার বউ তখন পিছনে বটগাছটার সামনে, কবিরাজ এবং বটগাছের মানে আমার বউয়ের মাঝামাঝি সময় যাওয়ার পরে হঠাৎ করে মা দেখে কবিরাজটা ওখানে নাই। সামনের দিকে তাকিয়ে দেখে মানে কবিরাজ বলতে হুজুরটা ওখানে নাই, এবং পিছনের দিকে ফিরিয়ে দেখে হাসনা ওই জায়গায় নাই। মা তখন হঠাৎ বলে বসলো, আয় আল্লাহ, আমি কী করলাম? আমি তাবিজ করলাম কেন? আমি তাবিজ কেন খুললাম? কবিরাজরা তো বারবার মানা করেছে তাবিজ খোলার জন্য, আমি তাবিজ কেন খুললাম? মা তখন দিছে চিৎকার। মায়ের চিৎকার শুনে আশেপাশের কিছু মানুষ ছিল, রাস্তার পথযাত্রী, তারা তখন দৌড়ে আসছে। এ কী হয়েছে? বলে, আপনারা কি এখানে একটা হুজুরকে দেখেছিলেন বট গাছের নিচে বসে থাকতে? সবাই বলে, না, আমরা তো এখানে কোনো হুজুরকে দেখি নাই। বলে, আমার বৌমা ছিল এখানে, তাকে দেখেছেন? বলে, না, তাকেও দেখি নাই। চিৎকারের একটা পর্যায়ে ওই রিক্সার ড্রাইভারও তখন রিক্সা নিয়ে আসে, এসে বলে, আপনার বউ কই? উঠেন, রিক্সায় উঠেন, রিক্সার চাকা শেষ করে এসেছি। আমার মা বলে, বাবারে সর্বনাশ হয়ে গেছে, তুই আগে আমার বাড়িতে যা, বাড়িতে গিয়ে আমার ছেলে লোকজনের খবর দে, বল আমার বৌমারে আমি পাচ্ছি না। তখন রিক্সা ড্রাইভার এলাকা থেকে খবর দিয়েছে, আর তুই জেনেছিস, তুই আমার কাছে এসেছিস। এই হচ্ছে ঘটনা। আমি তখন বুঝে ফেললাম যে আমার বউ হাসনাকে ওই খারাপ পরিতে নিয়ে গেছে। মা বলে, তুই তাবিজটা খুলিস না, তোর তাবিজটা যদি খুলিস তাহলে বাজান তোরে নিয়ে যাবে। আমি বললাম, মা, হাসনার তাবিজটা আপাতত তুমি পড়ো। মায়ের গলায় তখন আমি হাসনার তাবিজটা পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে রাতটা খুব বিষণ্ণতায় কাটালাম, খুব মনে করতেছিলাম হাসনাকে নিয়ে গেল। সকালবেলা আমি গাজী নানার বাড়িতে আবারও গেলাম। যাওয়ার পরে নানা আমার থেকে একটু বিরক্তই হলো। আমাকে বললো, কী রে, আবার কেন আসলি? আমি বললাম, নানা, গতকালকে রাতে মা তোমার কাছে এসেছিল? বলে, হ্যাঁ।
আমি বললাম গতকালকে রাতে কী হয়েছে জানো? বলে জানি। আমি বললাম কী হয়েছে? বলে তোর বউরি নিয়ে গেছে। আমি বললাম আমার বউকে নিয়ে গেছে আপনি জানেন? বলে হ্যাঁ। কে বলেছে আপনাকে? আমার নানা বা আমার নানা বাড়ির অন্য কেউ? বলে না, রাতের বেলা উনি আমার সাথে আসছিল দেখা করার জন্য। আমাকে এসে বলল, ছেলেটাকে বারবার বললাম যাতে তাবিজটা না খোলে, কিন্তু ছেলেটা তাবিজটা খুলে ফেললো, মেয়েটাকে নিয়ে গেল। এটা উনিই বলে গেছে। আমি বললাম ওনাকে আপনি এটা বলেন নাই? আমার বউকে কীভাবে ফিরিয়ে আনবো? বলে না, এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি, শুধু বলেছে যে তাবিজটা নিয়ে গেছে, এটাই বলে গেছে, মানে তোর বউকে নিয়ে গেছে এটাই বলে গেছে। আমি নানার পা ধরে বললাম নানা আমি আমার বউকে ফিরে পেতে চাই। নানা বলে দেখ আমার শরীরটা ভালো না, তুই আমার এই অনুরোধ করিস না। উনি যদি আমার শরীরে আসে আমি 1-1.5 মাসের মতো শরীর নাড়াতে পারি না, আমার অনেক ক্ষতি হয়, এই বয়সে আমি আর এগুলো নিতে পারি না। আমি চাই না যে আমি আবার ওনাকে ডাকি, উনি এসব কাজ করিতে আমার কাছে আসতে চায় না, আমার শরীরের অনেক ক্ষতি হয়, তুই আমার এগুলো করিস না। আমি বললাম নানা আমি আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আমি আমার হাসনাকে ফিরে পেতে চাই নানা, আপনি আমার হাসনাকে বাঁচান। নানা বলে দেখ আমি তোরে আবারও বলি, আমার শরীরে দেয় না, আমার শরীরে কোনো শক্তি নেই, আমি এসব আর করতে পারবো না। আমি বললাম নানা হয় আপনি আমার হাসনার আইনা দিবেন, নাহলে আমি নিজের জীবন নিজে আপনার বাড়িতে দিয়ে দিব। আমি জানি একমাত্র আপনি ছাড়া হাসনারে কেউ আর আইনে দিতে পারবে না। নানা তখন বলল কোন বিপদে আমারে ফেললি, আচ্ছা ঠিক আছে জোহরের নামাজই ঢুকি। এরপরে নানা আর আমি একসাথে মসজিদে জোহরের নামাজ পড়লাম। নানার শরীরটা অনেক দুর্বল ছিল, কিছুদিন আগে নাকি সবেমাত্র জ্বর থেকে উঠেছে, বয়সও প্রায় 80-র গণ্ডি পেরিয়েছে। জোহরের নামাজ আদায় করলাম, আদায় করার পরে নানা আর আমি একসাথে ওখানে বসছি মসজিদের মধ্যে। সবার মানে গতবারের মতো সবাই চলে যাওয়ার পরে মসজিদের দরজা লাগিয়ে বসছি। নানা তখন বললো পানি নিয়ে আয়। আমি তখন পানি নিয়ে আসছি। পানিটা আনার পরে পানিটা নানা তখন কি করলো, আপনার একটা কাচের গ্লাসে পানি ঢাললো এবং পানির উপরেই আপনার ওই যে তবজিটা দিয়ে দিল। দেওয়ার পরে কিছুক্ষণ পরেই উনি নানার মাঝে চলে আসছে। আসার পরে আমারে ওই আগের মতোই চোখ রাঙাইতে আসে, কেন ডাকলি কেন ডাকলি? আমি না বলেছি আমি এইসব বিষয়ে আসবো না, আমি এইসব বিষয়ে আসবো না, আমাকে কেন ডাকলি? আমি তখন বললাম নানা আমার বউকে নিয়ে গেছে, আপনি তো গতকালকে এসে বলে গেছেন আমার বউটাকে আমি ফিরে পেতেছি, আমাকে অনেক ভালোবাসে। বলে তাবিজ খুললি কেন? শয়তানের প্রলোচনায় পড়ে তাবিজ কেন খুললি? আমি বললাম না তাবিজ তো খুলে ফেলেছি, অন্যায় তো হয়ে গেছে, এখন কি করব আপনি আমারে বলেন, আমি আমার বউকে বাঁচাতে চাই। না তখন আমার দিকে তাকিয়ে বলে তোর দিকে তাকিয়ে আমার মায়া লাগতেছে, কিন্তু তুই যে আমাকে ওর শরীরে আনলি, ওর শরীরের অবস্থা তো ভালো না, তাড়াতাড়ি ওর শরীর থেকে আমাকে বিদায় করা, না হলে ও মারা যেতে পারে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি এখন কি করবো আপনি আমাকে বলেন। বলে তোর বউ আসবে, তোর বউ আসবে, অপেক্ষা কর অপেক্ষা কর অপেক্ষা কর অপেক্ষা কর। আল্লাহু আকবার। আমি হঠাৎ করে দেখতেছি আমার বউ মসজিদের গ্রিলের পাশে দাঁড়িয়ে আছে। দেখার পরেই উনি বলে তোর বউ আসবে তোর বউ আসবে, এসবের মধ্যে দেখেছো গ্রিলের কাছে দাঁড়িয়ে আছে। আমি তখন দৌড়ে গিয়েই মানে দরজাটা খুলে ওরে দেখে ওরা পাগলের মতো হয়ে আছে, মাথার চুলগুলো এর মতো জড়াইয়ে ধরছি, ধৈরেই আমি ওরে আর ছাড়তেছি না, ওরে জড়াইয়ে ধরছি। জড়াইয়ে ধরতে আমার দিকে তাকায়াও মানে এমন একটা ভাবে তাকিয়েছে মনে হয় যেন কত বছর খাওয়া দাওয়া করে না। আমি আমার শরীরের সাথে ওকে জড়াইয়ে ধরছি, ধইয়া আমি তখন চিৎকার করতেছি খুব জোরে জোরে। আশেপাশে মানুষটা আসছে, ও এই জায়গায় এই সময় কোত্থেকে আসছে আল্লাহ ছাড়া তা কেউ জানে না। আমি সবাইরে বললাম ওরে ধরেন, সবাই মিলে ও ধরছে। আমি ওরে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ আমার নানার কথা মনে হলো, আরে নানারে তো মসজিদে রেখে আসছি। আমি দৌড়ি আবার মসজিদে আসছি, আইসে দেখি নানা শুয়ে এরকম কাতরাইতে আছে। নানার কাতরানি দেখে আমার তখন অবাক হয়ে গেলাম, কী ব্যাপার নানা এরকম কাতরাইতে আছে কেন? আমি তখন দেখলাম যে নানার তবজির মধ্যে যে তবজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম গ্লাসে, ওই গ্লাসটা পুরো রক্তবর্ণ হয়ে গেছে। তবজিটা এবং গ্লাসের পানিগুলো একদম রক্তের মতো হয়ে গেছে। আমি টান দিয়ে তবজিটা ওখান থেকে সরাই ফেলি। তবজিটা সরানোর সাথে সাথে ওই পানির মধ্যে আগুন ধরে যায় এবং আগুন ধরার সাথে সাথে নানা মুখে কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তেছে। আমি দৌড়িয়ে নানাকে ধরলাম, দিলাম চিৎকার। আশেপাশের সব মানুষরা তখন দৌড়িয়ে মসজিদে আসলো, সবাই নানাকে ধরলো। মুহূর্তের মধ্যে নানার চোখ মেলে তার ছেলে মেয়ের দিকে তাকালো, সবাইকে বলল তোরা আমারে মাফ করে দিস। মুহূর্তের মধ্যেই নানা পৃথিবী থেকে বিদায় নিল। নানার মৃত্যু আমার পুরো কলিজাটা ছিঁড়ে ফেললো। আমার মনে হলো আমি নিজ হাতে আমার নানাকে কবরস্থ করেছি, নানাকে মেরেছি। নানাকে বাড়িতে নিয়ে গেলাম, নানার বাড়িতে নিয়ে দাফন কাফন করলাম। নানার দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পরে
রাতে আমার বউয়ের শরীরে আমি তাবিজটা পরাইলাম। যে তাবিজটা আমার মায়ের পরানো ছিল ওইটা আমার বউরে পরাইছি। পরানোর পরে ওর ভিতরে এমন এক পরিবর্তন চলে আসছে। ও কোনো খাবার খায় না, টোটালি কোনো খাবার খায় না। যদি বলি হাসনা খাও না, হাসনা খাও, ও খায় না। কোনো খাবার দিলে খায় না, শুধু বলে আমি হাড্ডি খাবো, আমার পছন্দ হাড্ডি, আমাকে হাড্ডি এনে দাও, আমাকে মিষ্টি এনে দাও। শুধু এক মিষ্টি আর এক হাড্ডি, আর কিছুই না। হাড্ডিটা কারো সামনে খাবে না, হাড্ডিটা নিয়ে রুমের ভিতরে ঢুকে যাবে, রুমের ভিতরে ঢুকে হাড্ডিটা খাবে, আর আপনার মিষ্টিটা সবার সামনেই খায়, শুধু হাড্ডিটা রুমের ভিতরে নিয়ে যায়। এবং প্রতিদিন ওর হার লাগে, এমন কোনো দিন না যে ওর হার লাগে না, হাড্ডি না হলেও পাগলের মতো হয়ে যায়। আমার মা বাবা তখন সবাই বলতেছে মেয়েটার উপরে পুরিটা মনে হয় এখনও আছে, তাবিজ পরানো আছে, সব ঠিক আছে, এরপরে এই পুরি কীভাবে ওর শরীরে থাকে। যাই হোক, এরপরে হাড্ডি মানে এই জায়গায় ওই জায়গায় যত জায়গায় গরু জবাই হয়, আমার আব্বা সব জায়গায় বলে দেয় গরুর হাড় কিন্তু আমাকে দিও। সব জায়গা থেকে আমার বাবা গরুর হাড় নিয়ে আসে এবং আমরাও ওকে শুধু গরুর হাড়ই খাওয়াই। গরুর হাড়, বিভিন্ন পশুর হাড় আর এক মিষ্টি, এই দুইটা খেয়ে 2002 সাল থেকে এখন 2025 সাল পর্যন্ত ও বেঁচে আছে। এটা কেউই বিশ্বাস করে না, কাউকে বললে এটা কারোই বিশ্বাস হয় না যে 2002 সাল থেকে এখন 2025 সাল পর্যন্ত ও শুধুমাত্র এক মিষ্টি আর এক গরুর হাড় বা বিভিন্ন প্রাণীর হাড় আর নরম মাটি। মাঝে মাঝে বলে আমি নরম মাটি খাবো, নরম মাটি। আমরা হুজুর কবিরাজ কোনো কিছু বাদ রাখি নাই। ইন্ডিয়াতে ওকে নিয়ে গেছিলাম এবং নেপালেও নিয়ে গেছিলাম। কিছু কিছু লোকে আমাদেরকে আফ্রিকা নিতে বললো, তো আফ্রিকা আর নিলাম না, 2 জায়গায় নিয়ে গেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি। আমার বাপের সম্পত্তির যে ভাগ আমি পাইছি তার সব বিক্রি করে শেষ করে দিয়েছি, এখন কিছুই নাই, সমস্ত কিছু বিক্রি করেছি শুধুমাত্র ওর জন্য। এরপরেও ওকে ভালো করতে পারিনি। আজও আমার বউ একইভাবে আছে। গতকালকে আমি আপনার একটা গল্প শুনেছিলাম, গতকালকের গল্পটা শুনেই আমি ওই রাতেই আমার গল্পটা লিখতে বসছি। সারা রাত না ঘুমিয়ে আমি আপনাকে আমার গল্পটা লিখে পাঠালাম। আপনার কাছে অনুরোধ করব, গতকালকে যে ভাইয়ের সাথে একটা পরী আছে আপনি বলেছিলেন, ওনার ফোন নাম্বারটা ঠিকানাটা আমাকে দিবেন। আমি দেখি শেষ পর্যন্ত ওই পাগল ভাইটার সাথে কথা বলে আমার বউ হাসনা আক্তারকে বাঁচাতে পারে কিনা। আপন ভাই, আল্লাহর হস্তে আপনার কাছে সেই ফোন নাম্বারটা চাই, ওনার ঠিকানাটা চাই, আমাকে ঠিকানাটা দিবেন। যদি ফোন নাম্বারটা না দেন, ঠিকানা দেন, ওনার বাড়িতে যাব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এমন গল্প রেকর্ড করেছি যে আমার নিজেরও প্রচণ্ড রকমের ভয় লেগেছে। যাই হোক, ভয়কে জয় করে যারা এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই আসলাম শেখের এই করুণ বাস্তব গল্পটা শুনেছেন, ভয়ানক বাস্তব গল্পটা শুনেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা প্রত্যেকে আসলাম শেখকে কিছু কমেন্ট করবেন। জিন বা পরী যাদেরকে ধরেছে তাদের জীবন শেষ, 100 ভিতরে হয়তো একজন ভালো আছে, 99% হোক সে ছেলে, হোক সে মেয়ে, হোক সে নারী, হোক সে পুরুষ, তার জীবন শেষ। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রতি 5 ওয়াক্ত নামাজে হাত তুলে প্রার্থনা করেন যেন তিনি আমাদেরকে ওই সব থেকে রক্ষা করে। আর যতটুকু সম্ভব হয়, এখন মোবাইলের ডিভাইস আছে, মোবাইলে কোরআন তালাওয়াত চালিয়ে কোরআন তালাওয়াত শোনেন, বেশি বেশি কোরআন তালাওয়াত শুনবেন, তবেই আল্লাহ আমাদেরকে সব থেকে রক্ষা করবে। আমাদের সমাজে এখন নামাজি মানুষ কমে গেছে। আগে দেখা যেত যে প্রতিটা ঘরে, বেশিরভাগ ঘরগুলোতে সকালবেলা কোরআন তালাওয়াতের শব্দ শোনা যেত। আমাদের বোনেরা, আমাদের মায়েরা, চাচিরা ঘরে কোরআন তালাওয়াত করতো, কোরআন পড়তো, আমরা এই কোরআনের শব্দ শুনতে পেতাম। আবার এও দেখতাম যে সকালবেলায় দল বেঁধে গ্রামের ছেলেমেয়েরা একসাথে মসজিদে যাইতো, মাদ্রাসায় যাইতো কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য। এগুলো এখন আর দেখি না। এখন সকালবেলা ঘরের ভিতরে গানের শব্দ শুনতে পাই। এখন বাচ্চাদেরকে ওই হুজুর থেকে টিউশনি করে, হুজুর এসে বাসায় পড়িয়ে দিয়ে যায়। আগের মতো কনকনে শীতের মধ্যে বাচ্চারা কায়দা কোরআন শরীফ নিয়ে মাদ্রাসায় যায় না পড়ার জন্য। সকালবেলার এই দৃশ্য আমি আর দেখি না, যার জন্য জিনের উপদ্রব, জিনের প্রতাপ আমাদের উপরে আরও বেড়ে গেছে। আগের মতো হয়তো অনেকে এটা বুঝে না, কারো রাতের বেলা ঘুম হয় না, এরকম অনেক ধরনের সমস্যা আমরা ভুগতেছি। আমরা কিন্তু জিনে দ্বারা আক্রান্ত, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। বন্ধুরা, সবাইকে অনুরোধ করবো ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ট্রাভেল উইথ আপন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং অপরূপ সুন্দর লঙ্কা ওই মালয়েশিয়ার ওই মায়াবী গ্রাম দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ ওই ভিডিওটা খুব সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।